ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, যারা যারা হোম টাস্ক দিয়েছেন, আচ্ছা ক্লাস আজকে যারা আছেন সকলেই হোম টাস্ক তো দেননি, কারা কারা দেননি একটু বলুন। স্যার আমি শ্যামল পাল, আমি শ্যামল পাল, আমি দিতে পারিনি স্যার। আচ্ছা ওকে। আর স্যার আমি সূর্যপাত তো দিতে পারিনি। আচ্ছা স্যার হ্যাঁ বলুন। স্যার আমি জয়শ্রী বিশ্বাস, আমি হোমওয়ার্ক দিতে পারিনি স্যার। আমি ওই লাস্ট একটা ক্লাসও না করতে পারিনি, আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল। তো স্যার আজকে আমি ফার্স্ট ক্লাস জয়েন করলাম। আচ্ছা, তো বিগত ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা আছে এবং হ্যাঁ স্যার আমি দেখেছি স্যার। হ্যাঁ, তাহলে ক্লাসগুলো একটু মানে খেয়াল করুন। হ্যাঁ যদি স্যার কোনো প্রশ্ন থাকে বলবেন। একদম নিশ্চয়ই স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমি অর্ণব মন্ডল, ক্লাস হোম টাস্ক দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যারা যারা হোম টাস্ক দেননি তাহলে পাঠিয়ে দেবেন, রোববারের মধ্যে পাঠিয়ে দেবেন, আর নেক্সট হোম টাস্ক মঙ্গলবার পাঠাবেন। আর যারা দিয়েছেন তাদের মধ্যে প্রায় সকলেই ভালো বলেছেন। আমি কয়েকটা নাম নোট করেছি। শম্পা দাশগুপ্ত সম্ভবত, হ্যাঁ শম্পা ম্যাডাম, ভাবসিন্ধু দত্ত, তনুশ্রী ঘোষ, রাধাকান্ত মল্লিক। আচ্ছা আর একটা নাম লিখেননি, ওখানে হোম টাস্কটা এসছে এই নামে SAVVI। যদি কাইন্ডলি নামটা একটু বলেন। আচ্ছা শাশ্বতী ম্যাডাম। তাহলে এই পাঁচজনের ক্ষেত্রে একটু দেখলাম মানে অনেকটাই মানে খুব একটা ভালো পড়া হচ্ছে না, যাদের নাম আমি বললাম। বাকিদের ভুলভ্রান্তি আছে, তবে সেটা খুবই সামান্য। যে কজনের নাম বললাম একটু সবাইকে খেয়াল করতে হবে, মানে কিছু কিছু শব্দেরই স্পষ্ট উচ্চারণ হচ্ছে না, শব্দের ক্ষেত্রেই ভুল হয়ে যাচ্ছে, এমনটা আছে যাদের নাম বললাম। বা মানে পড়ার স্টাইলটা একেবারেই এখনো ধরতে পারেননি, এরকম ভুলগুলো হচ্ছে। আচ্ছা, বিগত ক্লাসে আমরা কি দেখেছিলাম, বিসর্গের উচ্চারণ কেমন হয় সেই বিষয়ে আমরা দু একটা অংশ দেখেছিলাম, তাই না? একটা কথা জিজ্ঞেস করবো স্যার। হ্যাঁ বলুন। আপনি ওই 35 এবং 46 যেটা দিয়েছিলেন ওটা সবার জন্য, ইয়েস। তো ওই দুটোই শুধু করে পাঠানো দরকার নাকি ওই দুটোই অনলি দোজ টু, তাই তো? ইয়েস। আচ্ছা ঠিক আছে। আর তারপরে যা নতুন আসবে ঠিক আছে। না অনেকে আরো অন্য বোধহয় দু একটা দিয়েছেন বোধহয়, আমি দেখলাম। সেটা ওই মানে ওটা বুঝতে পেরেছি, ওটা বাংলা এবং দেবনাগরী হরফের যে বই আছে ওখানে নাম্বারিং এর একটা সমস্যা হয়েছে, সেই কারণে হয়তো কেউ 3টে পাঠিয়েছেন, মানে ওই বাংলার সাথে দেবনাগরীর একটা নাম্বারিং এর সমস্যা আছে, একটু আগে পিছু আছে বলে ওরা পাঠিয়েছে, সেটা বুঝতে পেরেছি কেন হয়েছে। তার মানে আপনি যেটা দেবেন ওই টাস্কটা কমন টু অল দি পার্টিসিপেন্টস, ইয়েস ইয়েস, কমন টু অল। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, তো বিগত ক্লাসে আমরা বিসর্গের ক্ষেত্রে মানে বিসর্গের একটা বিশেষ জায়গা দেখেছিলাম, যেখানে হচ্ছে মানে বিসর্গের স্বাভাবিক উচ্চারণ কেমন হয় এবং একটা পার্টিকুলার ক্ষেত্রে সন্ধি হলে, বিসর্গের সন্ধি হলে সেই পার্টিকুলার মানে ক্ষেত্রটা কি
যে বিসর্গের পরে যদি 3টি সকারের কোনো সকার থাকে, এইরকম একটা কন্ডিশনে বিসর্গের মানে পরিবর্তন হয়, সন্ধি হলে বিসর্গের পরিবর্তন হয়, বিসর্গ পরবর্তী সকারের রূপ ধারণ করে এবং আমাদের উচ্চারণেও বিসর্গটা বিসর্গ না উচ্চারিত হয়ে ঠিক বিসর্গটা যে বর্ণে পরিবর্তিত হয় সেই বর্ণের উচ্চারণ আমরা করি। আপনাদের যে হোম টাস্ক দেওয়া হয়েছিল সেটা পুরোটাই ওই বিসর্গর সন্ধির যে অংশ আমরা দেখেছি, যে কন্ডিশনটা পুরোটাই তার উপরে ভিত্তি করেই পুরো হোম টাস্ক দেওয়া হয়েছে। মানে কিছু শ্লোকের মানে কোন শ্লোকগুলোতে এরকম ব্যাপার আছে সেটা নির্বাচন করা এবং তার সাথে ওই রকমই 2টো শ্লোক আপনারা হোম টাস্ক হিসাবে পাঠিয়েছেন। তো ওই বিষয়টা আশা করি সকলের বোধগম্য হয়ে গেছে। এখন বিসর্গের এই সন্ধির ক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন দেখব। সেই কন্ডিশনটা কিরকম? আচ্ছা, আমি একবার স্টাডি ম্যাটেরিয়ালটা শেয়ার করি। আচ্ছা দেখুন, বিসর্গের ক্ষেত্রে আরেকটা মানে স্থল এরকম, সেটাকে আমরা বলছি টেকনিক্যালি জিহ্বামূলীয় উপধ্যানীয় এরকম বলছি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রত্যেক কেউ একজন পড়ুন এই বিষয়টা। দেখুন বিষয়টা কিছুই না, বিসর্গের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে বিসর্গের পরে 3টি সকারের মধ্যে কোনো সকার থাকলে এটা একটা কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন আমরা যেরকম দেখেছি যে বিসর্গ আগে পরে 3টি সকারের কোনো সকার আছে, এইরকম কন্ডিশন হলে বিসর্গের একটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিসর্গ সন্ধি হচ্ছে, এটা একটা কন্ডিশন। আর একটা অন্য কন্ডিশনে এরকম বিসর্গ সন্ধি হবে অর্থাৎ বিসর্গের পরে অন্য বর্ণ থাকলে বিসর্গ চেঞ্জ হবে, সেটা অন্য বর্ণ হবে। মানে মানে পরের অন্য বর্ণ কি আছে পরে বিসর্গের পরে তার উপরে ভিত্তি করে বিসর্গের এই পরিবর্তন। সেরকম একটা কন্ডিশন আমরা দেখেছি যে বিসর্গের পরে 3টে সকার, বিসর্গ কি হয়ে যাচ্ছে, 3টে সকারের যে সকার থাকছে সেই সকার হয়ে যাচ্ছে, এটা একটা মানে কন্ডিশন আমরা দেখেছিলাম। এরকম আরেকটা কন্ডিশন হচ্ছে বিসর্গের পরে ক অথবা খ, প অথবা ফ, এই যে 4টি বর্ণ ক খ প ফ, এই 4টি বর্ণের কোনো একটি বর্ণ থাকলে পূর্ববর্তী যে বিসর্গ সেটা পরিবর্তিত হয়। সেটা পরিবর্তিত কি হয়, মানে কোন রূপে পরিবর্তিত হয়, তার উচ্চারণ কেমন হবে, এইরকম একটা কন্ডিশন আমরা এবারে দেখব। আচ্ছা কেউ একজন পড়ুন এটা। স্যার পড়বো আমি। পড়ুন ম্যাডাম। ককার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে জিহামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা জিহামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে। পকার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে উপধ্যানীয় বলে। সন্ধির মাধ্যমে পকার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা উপধ্যানীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক ফকারের ন্যায় হয়ে থাকে। আচ্ছা, তো দেখুন আর একটা লক্ষণীয় কি যে ক্ষয়কারের পূর্বের বিসর্গের উচ্চারণ সম্পূর্ণরূপে যেমন হয় তেমন হবে। যেমন হয় বলতে অর্থাৎ কোনো রকম সন্ধি হবে না। আচ্ছা, এই প্রত্যেকটা বিষয় আমরা এবারে উইথ এক্সাম্পল আমরা দেখব। দেখুন তার আগে একটা টেকনিক্যাল বিষয় যেটা জেনে নেওয়া দরকার। আমরা সবসময় কি জানি যে সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চারণ স্থান, অর্থাৎ মানে এই যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে টেকনিক্যালি আমরা একটা নাম দিয়েছি জিহ্বামূল্য আর উপধ্যানীয়। এদের উচ্চারণ স্থান কি দেখে নিন একবার জাস্ট। জিহ্বামূলের উচ্চারণ স্থান কি, উপধ্যানীর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, আর জিহ্বামূলের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল। ঠিক আছে, ব্যাস এতটুকু আপাতত জেনে রাখুন। এবার আমি একটা মানে জাস্ট ওয়ার্ড ফাইল শেয়ার করছি, একটা এক্সাম্পল আমি দেখাবো কিভাবে কি পরিবর্তন হচ্ছে, তার উচ্চারণ কেমন ভাবে করবো আমরা, সম্পূর্ণ বিষয়টা আমরা এবারে দেখবো, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আচ্ছা আর একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখুন কি আছে, এটার শ্লোক দেখুন। জিহ্বামূলীয় উপধ্যানীর জন্য শ্লোক কি আছে, এই শ্লোকটা দেখুন, কাকঃ কৃষ্ণ পিকঃ কৃষ্ণ, এই শ্লোকটা আমরা দেখবো।
এক মিনিট, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে একটা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখুন, একটা শ্লোক লিখছি আমি। দেখুন, কাকः কৃষ্ণः পিকः কৃষ্ণः को भेदः पिककाकयोः वसन्तकाले तब्धे काकः काकः पिकः। এটা হচ্ছে শ্লোক। আচ্ছা, আমাদের কন্ডিশন কি ছিল? মানে আমাদের কন্ডিশন ছিল হচ্ছে এইরকম কন্ডিশন, বিসর্গ আগে থাকছে, একটা কন্ডিশন ছিল হচ্ছে বিসর্গ, তারপরে ক অথবা খ, তাই তো? এটা একটা কন্ডিশন ছিল আমাদের। তাহলে কি হয়ে যাবে? বিসর্গ কি হয়ে যাবে তখন? তখন বিসর্গটি হয়ে যাবে হচ্ছে অর্ধ বিসর্গ। অর্ধ বিসর্গ বলতে যদি তার আমরা লিখিত স্বরূপটা দেখি, মানে একটা পূর্ণ বিসর্গ কেমন হচ্ছে, একটা পূর্ণ বিসর্গ এইরকম হচ্ছে, তাই না? এরকম হচ্ছে একটা পূর্ণ বিসর্গ। তাহলে অর্ধেক বিসর্গ মানে কিরকম হবে? মানে সেটা যদি আমরা একটা লিখি, জিনিসটা দেখতে এরকম লাগবে আর কি, এইরকম জাস্ট, মানে পুরো বিন্দুটা হবে না, এই আর কি, আর কিছু না, এইরকম দেখতে লাগবে। এটা রিটেন ফর্মটা এরকম হবে, ঠিক আছে? দেখুন, তো তাহলে বোঝা গেছে, মানে এটা হচ্ছে রিটেন ফর্ম, মানে পরে ক খ থাকলে এরকম। আচ্ছা, আরেকটা কন্ডিশন আমরা কি দেখেছি? দুটো কন্ডিশনে পরিবর্তনটা একই হচ্ছে, এখানে পরিবর্তনের ক্ষেত্রে কোনো মানে এরপরে যদি বিসর্গের পরে যদি ক এবং খ থাকে, এই সরি প ফ, বিসর্গ আগে আছে, তারপরে প আছে অথবা ফ আছে, দেন বিসর্গ কি হয়ে যাবে? একই রকম, অর্ধ বিসর্গ যেটা হবে ওটাই একই রকম। দুটো ক্ষেত্রে হচ্ছে রিটেন ফর্ম হচ্ছে এটা, লিখিত স্বরূপ যেটা হচ্ছে এরকম চেঞ্জ হচ্ছে। এবার এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, উচ্চারণ কেমন হবে? কি বলা হয়েছে? এই যে অর্ধ বিসর্গ, তার উচ্চারণটা কেমন হবে? তার উচ্চারণ হবে হচ্ছে অর্ধেক ক্ষয়ের মতো। কেমন হবে? অর্ধেক ক্ষয়ের মতো। আর এখানেও ঠিক তাই, একই রকমই। এটার উচ্চারণ কেমন হবে তাহলে? এখানে যখন সন্ধি হয়ে বিসর্গটা অর্ধ বিসর্গে রূপান্তরিত হচ্ছে, তার উচ্চারণটা কেমন হবে? অর্ধেক ক্ষয়ের মতো। এবারে আমাদের জানতে হবে যে এই যে অর্ধেক খ, এবারে আসলে কি ওখানে যে নামগুলো দেখছেন আপনারা উপধ্মানীয়, জিহ্বামূলীয়, এটা হচ্ছে টেকনিক্যাল নাম একটা জাস্ট। এই যে অর্ধেক বিসর্গ, তার নাম দেওয়া হচ্ছে ওরকম, মানে ককার এবং খকারের আগের যে বিসর্গ চেঞ্জ হয়ে অর্ধ বিসর্গ হচ্ছে, তার টেকনিক্যাল নাম হচ্ছে জিহ্বামূলীয়। পকার এবং ফকারের আগের যে বিসর্গ চেঞ্জ হয়ে অর্ধ বিসর্গ হচ্ছে, তার টেকনিক্যাল নাম কি? উপধ্মানীয়। উপধ্মানীয়, টেকনিক্যাল নাম ওটা। এবার এটার উচ্চারণ কেমন? আমরা এখন এটাকে প্রশ্ন করি, প্রশ্ন করি যে ককার এবং খকারের আগের অর্ধেক বিসর্গের উচ্চারণ কেমন হবে, বা জিহ্বামূলীর উচ্চারণ কেমন হবে, প্রশ্নটা একই। তো এদের উচ্চারণ কেমন হবে? অর্ধেক ক্ষয়ের মতো। আর এক জায়গায় হচ্ছে পর ফয়ের আগের বিসর্গে অর্ধেক বিসর্গের উচ্চারণ হচ্ছে অর্ধেক ফয়ের মতো। এবার এই অর্ধেক খ এবং অর্ধেক ফ যাই বলি আমরা,
আমাদের সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসে উচ্চারণ স্থানটা কি। তাহলে আমরা যদি উচ্চারণ স্থানটা জেনে যাই যে এটার উচ্চারণ স্থান কি, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। আমরা যে স্টাডি মেটেরিয়াল দেখলাম সেখানে কি দেখলাম যে জিহ্বা মূলের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল, তাই তো? উচ্চারণ স্থান হলো জিহ্বা মূল। আর অর্ধেক ফয়ের উচ্চারণ স্থান কি আছে? ওষ্ঠ। ওষ্ঠ। তো এবারে যদি আমরা আরেকটু মানে জাস্ট উচ্চারণ কিভাবে করব সেটার বিষয়ে যদি আরো সূক্ষ্মভাবে যাই একটু। আচ্ছা, আগে আমরা যদি খেয়াল করে দেখি অর্ধেক খ, তাহলে পূর্ণ খকার ক খ, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। পূর্ণ খকারের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। তাহলে খেয়াল করে দেখুন, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কণ্ঠ, আর অর্ধেক খকারের উচ্চারণ স্থান কি? জিহ্বা মূল। জিহ্বা মূল। এদের উচ্চারণে কিন্তু পার্থক্য রয়েছে, তাই না? আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাই। পূর্ণ ফয়ের উচ্চারণ স্থান কি? উচ্চারণ স্থান ওষ্ঠ। মানে এদের কিন্তু উচ্চারণ স্থানের ক্ষেত্রে সাম্যতা আছে, সে পূর্ণই হোক আর অর্ধেক হোক, এদের ক্ষেত্রে সাম্যতা আছে, তাই না? হুম। তাহলে এখানে জিনিসটা অপেক্ষাকৃত সোজা, অর্ধেক ফয়ের উচ্চারণ করা অপেক্ষাকৃত সোজা। তাহলে দুটোর উচ্চারণ স্থান যেহেতু একই, তাহলে আমি যখন পূর্ণ ফ বলছি কেমন হচ্ছে? প ফ, প ফ, তাই না? হুম। তাহলে আমি যখন অর্ধেক ফকার বলবো তখন কি হবে? যদি আমরা টেকনিক্যালি একটু ভাবি, পূর্ণ ফকার যখন বলছি, দেখুন আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করছে, ফ ফ। তাহলে আমি দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ না করে যদি একটা ফ বলি, লাইক অন্তস্থ বকার, অন্তস্থ বকারের উচ্চারণ আমরা কেমন ভাবে করি? দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ না করলে অন্তস্থ ব, পুরোপুরি টাচ করলে বর্গীয় ব। তাহলে পুরোপুরি টাচ না করে যদি একটা ফ বলি, সেটাই হচ্ছে অর্ধেক ফ। কেমন হবে? ফ ফ ফ ফ। ঠিক আছে, এই জিনিসটা অপেক্ষাকৃত সোজা। যেমন আমরা অন্তস্থ ব বলছি দুটো ওষ্ঠ টাচ না করে, সেরকমই যদি আমি একটা মানে দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ না করিয়ে যদি একটা ফ বলি, সেটাই অর্ধেক ফয়ের উচ্চারণ। ঠিক আছে, এটা স্পষ্ট হয়েছে? অর্ধেক ফয়ের উচ্চারণ কেমন হবে, অর্থাৎ উপধ্বনির উচ্চারণ কেমন হবে, এটা নিয়ে কারো কোনো সংশয় আছে কি আর? নেই আশা করি। আচ্ছা, হ্যাঁ, জাস্ট দুটো ওষ্ঠ টাচ না করিয়ে ফ ফ। আচ্ছা, এরপরে আসি আমরা জিহ্বা মূলের মানে আমাদের জিহ্বা মূলীয় যেটা, অর্থাৎ ককার এবং খয়ের, ককার এবং খকারের আগের যে বিসর্গ, অর্ধেক বিসর্গ, তার উচ্চারণ কেমন বলা হয়েছে? অর্ধেক ক্ষয়ের মতো। তাহলে অর্ধেক ক্ষয়ের মতো উচ্চারণটা কেমন হবে? আমরা উচ্চারণের স্থানটা জেনে গেছি, জিহ্বা মূল। আর পূর্ণ ক্ষয়ের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। তাহলে আমি যেখান থেকে ক বলছি, ক খ, ওটা হচ্ছে কণ্ঠ। আর অর্ধেক খ বলতে গেলে আমাকে কোথা থেকে বলতে হবে? জিহ্বা মূল থেকে, অর্থাৎ আমাদের জিহ্বার একেবারে গোড়া থেকে বলতে হবে। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখুন তো, কণ্ঠ আর জিহ্বা মূল নিজেদের একটু মুখের এই দুটো অংশ একটু ভাবুন, কোনটা আগে আর কোনটা পরে আছে, মানে কোনটা পিছন দিকে কোনটা সামনের দিকে। জিহ্বা মূলটা আর কণ্ঠ, এই দুটো উচ্চারণ স্থানের মধ্যে কোনটা পিছনের দিকে আর কোনটা সামনের দিকে? কণ্ঠটা পেছনে, জিহ্বা মূলটা সামনে বোধ হয়। সামনে। কণ্ঠটা আমরা কিভাবে? পেছনে, জিহ্বা মূলটা সামনের দিকে। সামনে, গুড, কণ্ঠ পেছনে। ইয়েস। তাহলে আমরা যদি একটু যেখান থেকে খ বলছি তার একটু সামনে দিয়ে একটু উপরের দিকে গিয়ে যদি একটা খ বলার চেষ্টা করি, সেটাই তাহলে কি দাঁড়াবে? অর্ধেক ক্ষয়ের উচ্চারণ। তাহলে খ আর একটু উপর দিক থেকে খ, খ খ। ক্লিয়ার হয়েছে জিনিসটা? খ
খ খ একটু উপর থেকে, যেখান থেকে খ বলছেন পুরো মানে গোটা খকারটা যেখান থেকে বলছেন তার একটু উপর দিয়ে খ বলে দেখুন, মানে খয়ের মতোই শোনা যাচ্ছে এবং পুরোপুরি খ হচ্ছে না, খ মানে অর্ধেক খই খ হচ্ছে। খ খ খ খ খ। ঠিক আছে। তাহলে জিহ্বামূল মূলীয় আর উপধ্বনির উচ্চারণ কেমন হবে, অর্থাৎ বিসর্গের পরে যদি ক অথবা খ, প অথবা ফ এই বর্ণগুলোর মধ্যে কোনো বর্ণ থাকে, তাহলে বিসর্গের যে পরিবর্তনটা হয় সেটা অর্ধেক বিসর্গ, এবং তার উচ্চারণ কেমন হবে, ক আর খয়ের আগের বিসর্গের অর্ধেক বিসর্গের উচ্চারণ অর্ধেক খয়ের মতো, আর প এবং ফয়ের আগের অর্ধেক বিসর্গের উচ্চারণ অর্ধেক ফয়ের মতো। এবার এই অর্ধেক খ অর্ধেক ফ এদের উচ্চারণ আসলেই কেমন বা কিভাবে করতে হবে এই বিষয়টা প্রত্যেকে স্পষ্ট হয়েছে? কারো কোনো প্রশ্ন নেই আর? আচ্ছা, এবার তাহলে আমি এই যে শ্লোকটা লেখা হয়েছে এই শ্লোকটাকে আমি লিখি, মানে এটার মানে উচ্চারণ আমরা কিভাবে করব, কোন উচ্চারণ করলে যে স্পেলিংটা অ্যাকচুয়ালি দাঁড়াবে সন্ধি করার পরে সেটা একটু লিখলে সুবিধা হবে। আচ্ছা দেখুন, তাহলে প্রথম লাইনটা আমরা লিখলে কেমন হবে, পরে কি আছে, ক আছে, বিসর্গের পরে ক আছে, তো তাহলে কেমন হবে লিখলে, খ হবে, খ তাই তো? হবে খ খ, হবে তাহলে এইরকম হবে। এবারে কি হবে, পরে প আছে, তাই তো? তাহলে ফ, রাইট? এরপরে পিক, বিসর্গ, তারপরে কি আছে, ক আছে, তাহলে আবার খ। খ হবে খ আচ্ছা, এই বিসর্গটা কি হবে, ফ এটা কিন্তু আমাদের এরপরে ক আছে, কিন্তু আমাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমাদের এটা একটা অংশ, আমাদের এই পর্যন্ত প্রথম অংশ, এটা আমাদের প্রথম অংশ, এর পরেরটা দ্বিতীয় অংশ, এটা আমাদের তৃতীয় অংশ, এটা আমাদের শেষ অংশ। আচ্ছা, তাহলে কি হবে এখানে, এই কৃষ্ণ শব্দের পরে যে বিসর্গ আছে এবং পরে ককার আছে, এখানে কি সন্ধি করে চেঞ্জ করতে পারবো আমি? না, পারবো না। এটার উচ্চারণ তাহলে কেমন হবে, হয়ের মতো, তাহলে এখানে হ। কৃষ্ণ হ। আচ্ছা, নেক্সট কো কি হবে, ভেদ ফ ফ হলো। আচ্ছা, এরপরে পরের লাইনটা দেখুন কি হবে, এখানে তো কিছু নেই, এখানে কি হবে, খ হবে খ, নেক্সট খই হবে ফ, প আছে না, খ আচ্ছা আবার হ, তাহলে এটার উচ্চারণ দাঁড়াবে এইরকম। ওইটা যে পিকো কাকয়ও আছে, ওই ওর পরে হ উচ্চারণ হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা হয় হবে, সরি, কাক কাক পিকফ পিকফ, আচ্ছা ওটা লেখা হয়নি না, হুম, ওটা হ, সরি। হ হবে, হ্যাঁ। তাহলে আমরা যখন উচ্চারণ করব, উচ্চারণ করার সময় আমাদেরকে এইভাবেই উচ্চারণটা করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উচ্চারণ করতে হবে। স্যার, এই একটা কথা বলি, এই যে আপনি এটা ডিসপ্লে করে আমাদের ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন, এইগুলো কি স্টাডি মেটেরিয়াল হিসেবে শেয়ার করা হবে কি? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নোট যেগুলো করছি সেগুলো শেয়ার করে দেবো। বেশ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এটার উচ্চারণ তাহলে কেমন হবে দেখুন, বলছি আমি একবার, কাক কৃষ্ণ পিকঃ কৃষ্ণঃ
को भेदः पिककाकयोः वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः। একটু এটার মানেটা বলে দিন। আচ্ছা, এটার মানে হচ্ছে খুব মানে একটা মজার শ্লোক আর কি। মানে হুম। কাক ও কৃষ্ণ বর্ণের, ময়ূর পিক, কৃষ্ণ। হ্যাঁ সেটাও কৃষ্ণ বর্ণের, না পিক বলতে এখানে কোকিল। কোকিল আছে, হ্যাঁ। তাহলে কো ভেদাহ পিক কাকায়হ, দুটোই যেহেতু কৃষ্ণ বর্ণের, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? বলছে বসন্তকালে সম্প্রাপ্তে, বসন্তকাল যখন উপস্থিত হয় তখনই কাক কাকি আর কোকিল কোকিলি। মানে কোকিলের শব্দ শুনে বোঝা যায়, হুম, গলার বোঝা যায়। গান শুনে। খুব ভালো, মজার শ্লোক। হ্যাঁ, তাহলে জিহ্বামূল এবং জিহ্বামূলীয় আর উপধ্মানীয়, এটার উচ্চারণ কেমন ভাবে করতে হবে এই বিষয়ে প্রত্যেকের একটা স্পষ্টতা এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে স্যার, এখানে হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার বলুন। ওই কৃষ্ণ মানে পিকো, তারপর প্রথম লাইনে কাকো কৃষ্ণ, তারপরে পিকো কৃষ্ণ, কৃষ্ণ ওই হ কেন হলো স্যার? ওটা খ কেন হলো না পরে? আচ্ছা, ওটা তো কৃষ্ণ, আপনি বিগত ক্লাসগুলোতে আপনি ছিলেন না। হ্যাঁ স্যার। ওটা আমি এখনই ম্যাডাম একটু দেখে দিচ্ছি আপনাকে, অসুবিধা নেই। দেখুন, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা এই যে চেঞ্জগুলো করছি, এখানে কি করছি আমরা, মানে বিষয়টা এভাবেই ভাবুন যে বিসর্গ এটা একটা অক্ষর হিসাবে যদি আমি ভাবি, তাহলে যখন সন্ধি হচ্ছে, সন্ধি হওয়া মানে কি হবে, যদি বিসর্গ সন্ধি করছি মানে বিসর্গটাকে চেঞ্জ করতে হবে, মানে বিসর্গ অন্য একটা ফর্ম ধারণ করবে হুম সন্ধি হলে। তাহলে হুম বিসর্গ যখন সন্ধি হচ্ছে, যেখানে সন্ধি হচ্ছে বলেই বিসর্গটা এরকম মানে অর্ধেক বিসর্গে পরিবর্তিত হচ্ছে, এবং তার ওটা হচ্ছে রিটেন ফর্ম, আর তার হুম উচ্চারিত যে ফর্ম সেটা কেমন, অর্ধেক খ। আচ্ছা, আমরা যেটা এখানে লিখেছি সেটা হচ্ছে উচ্চারিত ফর্ম, মানে কি বা আমরা যখন বলবো তখন সেটা কেমন শোনাবে, হ্যাঁ স্যার। মানে অর্ধেক বিসর্গের উচ্চারণটা কেমন হবে সেটা আমরা লিখেছি, এইভাবে লিখেছি। তাহলে বিসর্গ চেঞ্জ হয়ে যাচ্ছে অর্ধেক বিসর্গে। আর হ্যাঁ যখন বিসর্গের ক্ষেত্রে কোনো সন্ধি হচ্ছে না, অর্থাৎ হ্যাঁ বিসর্গ বিসর্গই থাকছে, হ্যাঁ স্যার। তখন সেই বিসর্গের উচ্চারণ কেমন হবে, হয়ের মতো। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আমরা স্যার। সংস্কৃত পরম্পরাতে বিসর্গের উচ্চারণ আপনি হ্যাঁ মানে মানে বাংলাতে যদি কখনো শোনেন, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে মানে কোথাও গিয়ে শুনেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বিসর্গ যেখানে যেখানে আসে, আমরা তার পরম্পরা দেখেছি উচ্চারণের এরকম, যে সমস্ত একেবারে শরীরের প্রাণ বায়ু বাইরে বের করে দেওয়া হয়, এরকম যে কা কা হুম, কৃষ্ণ এরকম। হ্যাঁ স্যার। তাহলে এটা পশ্চিমবঙ্গে একটা এরকম পরম্পরা আছে। এবারে আমরা মানে সংস্কৃত পরম্পরাতে, বেশি সাউথ ইন্ডিয়ান হোক বা নর্থ ইন্ডিয়া, তাদের পরম্পরাতে এরকমই যে বিসর্গের উচ্চারণ হকারের মতোই করা হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ওখানে স্যার। বিসর্গটা অ্যাকচুয়ালি বিসর্গই আছে, তার উচ্চারণটা হচ্ছে হয়ের মতো। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমরা যদি বাকি আর যে দু একটা শ্লোক আছে সেটা যদি আমরা দেখি একটু, তাহলে ওগুলোর ক্ষেত্রে কেমন উচ্চারণ করব আমরা। আচ্ছা, এখানে দেবনাগরী স্ক্রিপ্টটা আছে, আমি বাংলা স্ক্রিপ্টটা শেয়ার করছি। দেখুন, তাহলে এখানেও কেমন হবে, প্রথম লাইনটাতে দেখুন আছে কিছু অংশ এরকম, কামদেবা, পরে ক আছে, তাহলে ওখানে খ হবে, কামদেবক কামপালহ, ওখানে হ, কামে কান্তঃ কৃতাগমঃ অনির্দেশ্য বপুর্বিষ্ণুর বীরোऽনন্তো ধনঞ্জয়ঃ। পরের লাইনটাতেও কি আছে, প্রথমে ছিল হচ্ছে জিহ্বামূলীয়, আর দ্বিতীয় শ্লোকটাতে আছে উপধ্মানীয়। বৈকুণ্ঠঃ পুরুষঃ প্রাণঃ প্রাণদঃ প্রণবঃ পৃথুঃ হিরণ্যগর্ভঃ শত্রুঘ্ন ব্যাপ্তো বায়ুরধোক্ষজঃ। তাহলে বিসর্গের বিষয়ে যতটুকু অংশ আমাদের ছিল পুরোটা আমরা দেখলাম, মানে এতটুকু জানলে আমাদের মোটামুটি হবে। স্যার, বলুন। বলছি যে এই কাম পালহ এটা কি আর একটা অংশ তো নাকি?
হ্যাঁ, কাম এবারে পালন এখানে কি করতে হচ্ছে, একটা শ্লোককে বলেছি 4টে অংশে ভাগ করতে, তাহলে 4টে অংশে ভাগ করলে আমাদের কামদেবহ কামপালহ এটা পুরোটাই এই এই এতটুকু অংশ হচ্ছে একটা অংশ, ঠিক আছে? পরের অংশ হ্যাঁ, শুরু তার হচ্ছে মানে মানে ফার্স্ট এটার ওই জীবমূলীয়টা তো কার্যকরী হবে না। হবে না, ওই জন্য কামপালহ শুধু হ্যাঁ, প্রথমটাতেই আচ্ছা। হচ্ছে কামদেবাক কামপালহ, হুম। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা জিহ্বামূলীয় আর উপধ্মানীয় তার উচ্চারণ কেমন হয়, কিভাবে করতে হবে সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে আজকে আমরা দেখব অনুস্বারের উচ্চারণ কেমন করতে হবে। অনুস্বারের ক্ষেত্রে আমরা এরকম বিষয়টা পাবো। স্যার বলুন। স্যার এই যে কামদেবঃ কামপালহ যেটা আগের শ্লোকটা ছিল, ওখানে পরের শ্লোকটাতে তো আমি ভাঙতে পারছি না ওইভাবে, যেহেতু সন্ধিটা একসাথে আছে। তো ওক্ষেত্রে ভাঙার নিয়মটা কি? মানে আমি ভেঙে ভেঙে যেরকম বলতে চাইছি, মানে 4টে শ্লোক যেরকম আপনি বললেন ভাঙতে, তো পরের শ্লোকটা জয়েন থাকার জন্য কিভাবে ভাঙবো? ওটা কি আচ্ছা, উচ্চারণের এখানেও মাধ্যমে তাই, ভাঙবো? দেখুন বিষয়টা কি, মানে এখানে আসলে রিটেন ফর্মে হচ্ছে সন্ধি করে দেওয়া আছে। আচ্ছা। তাহলে এখানে আমি ভাঙবো কিভাবে, দেখুন আমার 8টা অক্ষর কোথায় শেষ হচ্ছে, অনির্দেশিয়া বপুর বিষ্ণুর, ওই যে আচ্ছা। রেফটা আছে বীর, ওখানে রেফটা আছে, ওটা হচ্ছে আসলে কি হয়েছে, বিষ্ণুহু বিসর্গটাকেই সন্ধি করে রকার করা হয়েছে ওখানে। তাহলে মানে আমি পরে 8টার পরে এটা তাহলে হিসাব আমি কি করতে করতে হবে। পারি, ও, বিষ্ণুহু রে মানে যেহেতু ওটা সন্ধি করে রকার করা হয়েছে, বিসর্গকে সন্ধি করে রকার করা হয়েছিল, তাহলে আমি যখন ওখানে ব্রেক করছি, তাহলে আমি কি করব, আবার যে ফর্মটা ছিল সেটাতে ফিরিয়ে আনবো আমি সেটাকে, রকারটাকে বিসর্গ করে নেব, তাহলে বিষ্ণুহু অনির্দেশিয়া বপুর বিষ্ণুহু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এরপরে আমরা দেখবো আজকে অনুস্বারের উচ্চারণটা কিভাবে করতে হবে। তাহলে বিসর্গের ক্ষেত্রে আমরা দেখলাম, এবারে দেখবো অনুস্বার। অনুস্বারটা খুব বেশি একটা নেই, অল্পই আছে। আচ্ছা, অনুস্বারের অংশটা কেউ একজন পড়ুন। স্যার আমি পড়বো। পড়ো। সংস্কৃতের অনুস্বারের উচ্চারণ সাধারণত মকারের ন্যায় হয়ে থাকে, যেমন গ্রামং গচ্ছতি, এটি উচ্চারিত হয় গ্রামং গচ্ছতি এরকম। অনুস্বারের উচ্চারণটি আরো সুন্দর করার জন্য আমরা সন্ধির সাহায্য নিতে পারি। অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকবে, অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। যেমন গ্রামম গচ্ছতি, এখানে অনুস্বারের পরে ক বর্গের বর্ণ রয়েছে, তাই অনুস্বারটি ক বর্গের পঞ্চম বর্ণ উকারের মতো উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটি হবে গ্রামং গচ্ছতি এরকম। অনুস্বারের পরে যদি অন্তঃস্থ জ, ল, ব এই বর্ণগুলি থাকে, তাহলে অনুস্বারটি অনুনাসিক জকার প্রভৃতির রূপ ধারণ করবে। যেমন গৃহং ইয়াতি, এখানে গৃহ ইয়াতি এরকম হবে। আচ্ছা, তো তাহলে অনুস্বারের ক্ষেত্রে খুব একেবারে সোজা নিয়ম। দেখুন আমাদের কটা বর্গ আছে, মোট 5টা বর্গ আছে, রাইট? তাহলে 5টা বর্গ আমাদের আছে। তো অনুস্বার যেখানে যেখানে আসবে সেখানে দেখবো আমরা অনুস্বারের পরে কোন বর্ণ আসছে, অনুস্বারের পরে কোন বর্ণ আসছে সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি দেখি, তাহলে অনুস্বার আছে, অনুস্বারের পরে হচ্ছে যদি ক বর্গের বর্ণ থাকে অনুস্বার, নেক্সট আমরা কি দেখছি, ক বর্গের বর্ণ। তাহলে অনুস্বারটি কেমন হবে, তাহলে অনুস্বারটি হচ্ছে ক বর্গের পঞ্চম বর্ণ, অর্থাৎ নকার হয়ে যাবে মকারের মতো। তাহলে ক বর্গের বর্ণ।
ফর এক্সাম্পল হচ্ছে একটা দেখলাম যে গ্রামাং গচ্ছতি। আচ্ছা, ধরুন অনুস্বার আছে, তারপরে চবর্গের বর্ণ আছে কোনো, তাহলে কি হবে? অনুস্বারটি নিয়াকার হয়ে যাবে। একটা এক্সাম্পল বলুন। আচ্ছা, আমরা নিয়ে নিচ্ছি ধরুন গ্রামাই চলতি, চলতি, তাহলে কেমন হবে? গ্রামাই চলতি, মানে ইয়া ইয়া, গ্রামাই চলতি। এরপরে ধরুন অনুস্বার আছে, এরপরে তবর্গের বর্ণ, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে? দন্তন হয়ে যাবে। দন্তের ন। একটা এক্সাম্পল বলুন। তরলং, তরলং দিয়ে তরলং না হবে না। না, অনুস্বারের পরে আমাদের তবর্গের কোনো বর্ণ আছে। দেবতী চরতি। দেখুন আমাদের প্রথম যে গীতার যে মঙ্গল শ্লোক ওখানে দেখেছিলাম বসুদেব সুতয় দেবম, এখানে তাহলে কি হবে? সুতন, সুতন দেব। বসুদেব সুতন দেবম, তাই না? এরকম। হ্যাঁ। আচ্ছা, এরপরে ধরুন অনুস্বার, তারপরে অবর্গ, টবর্গের বর্ণ, টবর্গ। তাহলে কি হবে? অনুস্বারটি মূর্ধন্য হয়ে যাবে। তাহলে কেমন হবে? একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরুন অক্ষরম টঙ্কায়তি, কেমন হবে? এখানে অক্ষরান অক্ষরং টঙ্কায়তি, টঙ্কায়তি, অক্ষরং টঙ্কায়তি, অক্ষরান টঙ্কায়তি। বা আচ্ছা, এরপরে অনুস্বার, তারপরে পবর্গের বর্ণ, তাহলে কেমন হবে? অনুস্বারটি কি হবে? ম। তাহলে একটা এক্সাম্পল বলুন। আমি শুনছি না। জলম পিবতি, কি হবে? জলম পিবতি, পিবতি। আচ্ছা, এই পর্যন্ত গেল। তাহলে পাঁচটা জলম পিবতি। পিবতি, তাহলে পাঁচটা বর্গ আমাদের, পাঁচটা বর্গের মানে যে বর্ণই থাকুক, তাহলে অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকছে অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণ। এটা খুবই সোজা। মানে অনুস্বারের ক্ষেত্রে আমরা সন্ধিটা সবসময় মেনটেন করতেই পারি, তাই না? কোনো অসুবিধা হবে না। টঙ্কয়তি কথাটার মানে কি স্যার? টঙ্কয়তি মানে এই যে আমি টাইপিং করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা স্থল কি বলা হয়েছে? অনুস্বার, আর তারপরে কি বলা হয়েছে? য়, ও আর ল, এই তিনটি বর্ণ। এই তিনটি বর্ণে যদি কোনো বর্ণ থাকে। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে। আপনারা এতদিন পর্যন্ত জানতেন যে কেবলমাত্র এই যে অনুনাসিক য়, ল, এগুলোর কোনো অনুনাসিক ভার্সন হয় না। অর্থাৎ যেমন আমরা দেখছি ক, খ, গ, ঘ, ঙ, ঙটা কি অনুনাসিক বর্ণ না? য়, ল এগুলো কিন্তু অনুনাসিক। অনুনাসিক বলতে নাকের সাহায্য নিয়ে বলি আমরা বর্গের পঞ্চম বর্ণগুলোকে নাকের সাহায্য ছাড়া বলতে পারি না, তাই বর্গের পঞ্চম বর্ণগুলি হচ্ছে অনুনাসিক বর্ণ। কিন্তু য়, ল আমরা জানতাম কি আজ পর্যন্ত যে এগুলোরও এরকম অনুনাসিক হতে পারে। তাহলে
য় ব ল এই তিনটি বর্ণ হচ্ছে ধরুন দুই প্রকার, মানে এই তিনটে এই বর্ণগুলি দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অনুনাসিক য় ব ল, অনুনাসিক আর অনুনাসিক না, অনুনাসিক এবং অননুনাসিক, এই দুই প্রকার হতে পারে। ঠিক আছে, তো এখন অনুস্বারের পরে যদি কি হয়, এই য় ব ল এই তিনটি বর্ণের কোনো বর্ণ থাকে, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে, পরবর্তী যে বর্ণ আছে ওই তিনটি বর্ণের যে বর্ণ থাকবে অনুস্বারটি ওই পরবর্তী বর্ণের অনুনাসিক যে ফর্ম সেটাকে ধারণ করবে। তাহলে বিষয়টা কি, খুব সহজ করে বললে, অনুস্বারের পরে যদি এখন দেখছেন ইয়কার আছে, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে, এই রকম হয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে বকার থাকলে কি হবে, এরকম, লকার থাকলে এরকম। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের ভগবদ গীতার যে মঙ্গল শ্লোক যেটা পড়েছি আমরা, সেটাকে যদি আমরা লিখি, দেখুন কি শ্লোকটা কি ছিল, বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম ঠিক আছে, এরকম শ্লোকটা ছিল। এবারে আপনারা বলুন এখানে আমরা অনুস্বারের ক্ষেত্রে আমরা কোন জায়গাগুলোতে আমরা সন্ধির অ্যাপ্লিকেশনটা করতে পারি। একটা তো দেখালেন বসুদেব সুতন হবে, বসুদেব সুতন, আর স্যার কংস বলা যাবে তো, কংসচার। পরমানন্দং কৃষ্ণ দেবকী পরমানন্দ, দেবং বসু দেব সুতন দেবং অংশ চানুরম। তাহলে আমরা এটা কি করব, সন্ধি করলে কি লিখবো, বসুদেব সুতন দেবম। আচ্ছা, এই অনুসারে আমরা চেঞ্জ করব না, কেন, এখানে পরে ককার আছে কিন্তু এটা আমাদের একটা অংশের শেষ, মানে এই অনুসারটা হচ্ছে শেষে আছে, আর যে পরের ককারটাকে আমরা নিচ্ছি সেটা আরেকটা শুরুতে আছে। তাহলে একটা শেষ একটা শুরু, তাহলে শেষ আর শুরু এই দুটোকে মিলিয়ে তো সন্ধি করতে পারি না আমরা, তাহলে এখানে সন্ধিটা হবে না, এখানে আমরা কি বলবো, ম বলবো, এখানে আমরা ম বলবো। ঠিক আছে, ওটা আমি লিখছি না আর, কংস চানুরা মর্দনম। আচ্ছা, পরবর্তী লাইনটা কেমন হবে তাহলে, দেবকী পরমানন্দম, এখানেও তাই, এটা একটা লাইনের শেষ, মানে একটা অংশের শেষ, তাহলে ম, এখানে চেঞ্জ করবো আমি, এখানে কি হবে, পরে ও আছে, অন্তস্থ ব আছে, তাহলে তার উচ্চারণটা কেমন হবে, দেবকী পরমানন্দম বন্দে জগদ্গুরু। তাহলে কেমন হবে। আচ্ছা, এবারে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এই অনুনাসিক বা অনুনাসিক ইয় বল কিভাবে উচ্চারণ করব। খুব সোজা, অনুনাসিক বলতে নাকের সাহায্য নিয়ে বলতে হবে, মানে নাসিকার সাহায্য নিয়ে। তাহলে আপনি ইয় ব ল এমনি যখন বলেন তখন কি নাসিকার সাহায্য নিয়ে বলছেন কিছু, ইয় ও ল, কোনো রকম নাসিকার সাহায্য নিচ্ছি না। যখন আমি নাসিকার সাহায্য নিয়ে বলবো, অর্থাৎ একটু নাকে যখন বলবো ইয় ও ল, এটাই হচ্ছে অনুনাসিক ইয় ও ল। নাকে বললেই সেটা হচ্ছে অনুনাসিক, আর আপনি নাসিকার কোনো সাহায্য নিয়ে বলছেন না তখন ওটা অননুনাসিক ইয় ও ল। তাহলে এখানে কেমন হবে, এখানে বসুদেব সুতং দেবম কংস চাণূরমর্দনম
দেবকী পরমানন্দম। এখানে দেখুন বকারটা আছে, অনুনাসিক বকার, তাহলে কেমন হবে? কৃষ্ণৌ, একটু বটা নাকে নাকে বলবেন, কৃষ্ণৌ বন্দে। পরের বকারটা কিন্তু আমার নাকে নাকে না। কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম, কৃষ্ণৌ কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। বলুন তাহলে অনুস্বারের উচ্চারণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার বংশের যে অনুস্বার মাঝে আছে ওর কিছু কি পরিবর্তন হবে? না, ওটা আমরা অনুস্বার আমরা যখন কোনো পরিবর্তন করছি না, অনুস্বার ইজ ইকুয়াল টু যেমন আমরা বিসর্গ ইজ ইকুয়াল টু সেরকমই অনুস্বার ইজ ইকুয়াল টু স্যার আমি এটা একটু মানে- পড়বো? আচ্ছা বলবে। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছি শব্দের মাঝে হলেও ওই ময় উচ্চারণ হ্যাঁ, ধরবো সব আমরা? জায়গাতেই আপনি যেখানে সন্ধি করছেন না সেটা একটা হ্যাঁ। পাদের শেষে হতে পারে, বা যেখানে সন্ধি করছি না। আমরা সন্ধি কখন করছি? য় ব ল এই তিনটে বর্ণের কোনো বর্ণ থাকলে, আর মানে বর্গীয় কোনো বর্ণ থাকলে। এর বাইরে আমাদের যেখানেই আসুক, যেখানে সন্ধি করছি না, যেমন যেখানে আমরা বিসর্গের সন্ধি করছি না সেখানে বিসর্গ হচ্ছে ইজ অলওয়েজ হকার, সেরকমই যেখানে আমরা অনুস্বারের ক্ষেত্রে কোনো সন্ধি করছি না সেখানে অনুস্বার ইজ অলওয়েজ মকার উচ্চারণের ক্ষেত্রে। মানে উচ্চারণের ক্ষেত্রে যেখানে সন্ধি হচ্ছে না অলওয়েজ মানে আমরা অনুস্বারের হ্যাঁ, কোনো যেরকম করি বাংলায় সেটা করব না, বাংলায় তাই তো? তেমনটা করব না। হুম। ঠিক আচ্ছা আছে। স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, কে বলছিলে শ্লোকটা পড়বে? আমি স্যার। আচ্ছা বলো। वसुदेवसुतं देवं कंसचारूणमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुम्। আচ্ছা, বাহ। আচ্ছা, এবার তাহলে আমাদের একটা কাজ হবে কি, এই গীতার যে প্রথম অধ্যায়ে যেটা আপনারা একটা কাজ করেছেন এই রকম, তাহলে আমরা আজকে যে দুটো জিনিস আরো শিখলাম, কি কি শিখলাম? বিসর্গের ক্ষেত্রে আর একটা অ্যাপ্লিকেশন শিখলাম, সন্ধির একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে বিসর্গের পরে ক অথবা খ, প অথবা ফ, অর্থাৎ জিহ্বামূলীয় আর উপধ্মানীয়। এই দুটো সন্ধির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় প্রথম অধ্যায়ে হতে পারে, এই রকম আপনারা সেরকম শ্লোকগুলোকে আপনারা বেছে বেছে ওটাকে গ্রুপে পাঠাবেন। তাহলে এটা একটা কাজ হবে। আর একটা কাজ হচ্ছে অনুস্বারের ক্ষেত্রে প্রত্যেক শ্লোকেই আমরা পাবো এরকম, কেননা অনুস্বারের ক্ষেত্রে যেহেতু পরের মানে বর্ণ যেটা আসবে সেটা বর্গীয় বর্ণই প্রায় আসবে। স্যার আমরা আরেকবার প্রত্যেকটা বলবেন? কোন শ্লোকটা? না এই যে এটা আপনি বলছিলেন যে না এটা। আচ্ছা, হ্যাঁ, বিগত ক্লাসে যেমনটা মনে করা হয়েছিল যে প্রথম অধ্যায় থেকে আমরা বেছেছিলাম এমন এমন শ্লোক যেখানে বিসর্গের পরে তিনটি সকারের কোনো সকার আছে, অর্থাৎ আমরা যেখানে বিসর্গটাকে তিনটি সকারের কোনো একটা সকারে চেঞ্জ করতে পারি, এরকম এক্সাম্পল গুলো আমরা দেখেছিলাম। তাহলে আজকে আমরা নতুন যে জিনিসটা শিখলাম বিসর্গের ক্ষেত্রে আরেকটা অ্যাপ্লিকেশন, যে বিসর্গের পরে প, ফ, ক, খ এইরকম বর্ণ থাকলে বিসর্গটার যে পরিবর্তন হচ্ছে এটার অ্যাপ্লিকেশন আমরা প্রথম অধ্যায়ে কোথায় কোথায় করতে পারি, এইরকম জায়গাগুলো খুঁজে বার করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অনুস্বারের ক্ষেত্রে বর্গীয় বর্ণ পড়ে থাকলে যে বিষয়টা হচ্ছে সেটা আমরা প্রায় প্রত্যেক শ্লোকেই পাবো, কম বেশি, মানে ওটা আমাদের আর খোঁজার প্রয়োজন নেই, ওটা প্রত্যেক শ্লোকেই প্রায় পেয়ে যাব আমরা। শুধু আমাদের এই জিনিসটা খুঁজতে পারি আমরা, য় ব ল, অর্থাৎ অনুস্বারের পরে ইয়কার, বকার এবং লকার আছে, এবং আমরা সেখানে অনুস্বারটাকে য় ব ল এই তিনটি বর্ণের কোনো একটি বর্ণে অনুনাসিক ফর্মে চেঞ্জ করব, এই রকম যে এক্সাম্পল যেগুলো পেতে পারি আমরা সেটাকে আমরা খুঁজতে পারি। এই দুটো জায়গা আমরা একটু খোঁজাখুঁজি করব। আর অনুস্বারের ক্ষেত্রে আরেকটা যে অ্যাপ্লিকেশন, অনুস্বারের পরে হচ্ছে বর্গীয় বর্ণ থাকার ব্যাপারটা, সেটা খোঁজার প্রয়োজন নেই, সেটা আমরা প্রায় প্রত্যেকটা এক্সাম্পলেই পাবো। যেমন আমি যদি আপনাদের একটু গীতার পিডিএফটা একটু শেয়ার করি, দেখবেন আপনারা যে ওটা প্রায় প্রত্যেক শ্লোকেই পাচ্ছি কম বেশি আমরা। 1 মিনিট আমি শেয়ার করছি।
আচ্ছা, প্রথম থেকে যদি আমরা দেখি একটু, যেখানে অনুস্বার পাচ্ছি আমরা মোটামুটি, মানে যেখানে করতে পারি, ধরুন এখানে পশ্যই তাম, অনুস্বারের পরে পকার আছে, তাহলে ম হয়ে যাবে, পশ্যই তাম পাণ্ডুপুত্রানাম। এখানে মহতি অনুস্বার পরে চকার আছে, তাহলে অনুস্বারটা কি হয়ে যাবে, ইয়া, তাহলে মহতি চমুম, মহতি চমুম। এখানে অনুস্বারের পরে দ আছে, তাহলে অনুস্বারটা দন্তন্য বিউঢান দ্রুপদ পুত্রেণ। ঠিক আছে, এরকম করতে পারি আমরা। এরপরে ধরুন এখানে দেখুন বিসর্গ আছে, বিসর্গের পরে কি আছে, পকার আছে, তাহলে আমরা বিসর্গটাকে কেমন বলবো, ফয়ের মতো বলবো, তাহলে মামকাফ, মামকাফ পাণ্ডবাশ্চৈব। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে কোথায় কোথায় আমরা এইরকম সন্ধিগুলোর অ্যাপ্লাই করতে পারি আমরা, কোথায় কোথায় বিসর্গ আর অনুস্বারের ক্ষেত্রে। যতটুকু আমরা শিখেছি তার অ্যাপ্লিকেশন আমরা অনেক শ্লোকে করতে পারি এরকম। এখানে পর্যাপ্তন ত্বিদমেতে শান্ত আছে, তাহলে অনুস্বারটা দন্তীয় না হয়ে যাবে। এরকম প্রচুর আমরা এক্সাম্পল পাবো। এখানে দেখুন এরকম আছে, সিংহনাদম, তারপরে বিনাদ্যোচ্চৈহি, এখানে অন্তস্থ বকার আছে, তাহলে এখানে অনুস্বারটা অনুনাসিক অন্তস্থ বকার হয়ে যাবে, সিংহনাদম বিনাদ্যোচ্চৈহি। তাহলে বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কি, মানে এই বিসর্গ অনুসারের উচ্চারণ নিয়ে, সন্ধি না করলে আর সন্ধি করলে কেমন কি উচ্চারণ হবে, কারো কোনো ডাউট আছে? স্যার বলো। স্যার হোমওয়ার্কে কি কি করতে হবে একটু বলবেন? আচ্ছা, হোমওয়ার্কে হচ্ছে এই প্রথম অধ্যায় থেকেই দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে বিগত ক্লাসে যেমনটা বাছা হয়েছিল, যে আমরা একটু বেঁচেছিলাম এই বিসর্গের পরে 3টি সকারের কোনো সকার আছে এবং আমরা একটি পাদের বা একটি অংশের মধ্যে আছে, এরকম শ্লোকগুলোকে আমরা বেছেছিলাম, মানে যেখানে আমরা ওই বিসর্গ এবং পরে 3টি সকারের কোনো সকার আছে এবং সন্ধিটার অ্যাপ্লাইটা করতে পারি, এরকম এক্সাম্পল। সেরকমই বিসর্গের পরে প, ফ, ক, খ, যেটা আমরা আজকে শিখলাম একটা, আর একটা কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে যেখানে যেখানে পাবো আমরা যে সমস্ত শ্লোকে, যেমন প্রথম শ্লোকটাতে পেয়েছি আমরা মামকাফ পাণ্ডবাশ্চৈব, ওখানে আমরা পেয়েছি একটা। তাহলে এইরকম যে এক্সাম্পল যেগুলো পাবো সেগুলোকে আমরা নোট ডাউন করব। আরেকটা জায়গা হচ্ছে বিসর্গের অনুস্বারের পরে হচ্ছে য়, ব, ল, এই 3টি বর্ণের কোনো বর্ণ আছে, তাহলে আমরা অনুস্বারটাকেও চেঞ্জ করব, অনুনাসিক য়, ব, লয়ে রূপান্তরিত করব। তাহলে এই দুটো কন্ডিশন, অনুস্বারের পরে য়, ব, ল আর বিসর্গের পরে ক, খ অথবা প, ফ, এইরকম দুটো কন্ডিশন যে সমস্ত শ্লোকে আমরা পাবো, সেই সমস্ত শ্লোকগুলোকে আমরা নোট ডাউন করব। ঠিক আছে? এবং একই রকম ভাবে হোম টাস্কও ওই শ্লোকগুলো থেকেই দেওয়া হবে। আচ্ছা। তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের মানে প্রায় প্রত্যেকটা অংশ আমরা দেখেছি। এবার আমাদের এক্সাম্পল যে শ্লোকগুলো ছিল, দেখুন আমরা এখান থেকে উদাহরণ শ্লোক যেগুলো পড়েছিলাম সবগুলোই হয়ে গেছে। হ্রস্ব দীর্ঘ দেখেছিলাম, অন্তস্থ বকারের শ্লোক দেখেছিলাম, বর্গীয় বকার এবং ক্ষীয়কারের উচ্চারণ কেমন করতে হবে সেই বিষয়ে শ্লোক দেখেছি। আজকে আমরা জিহ্বামূলীয় উপধ্বনীয় শ্লোকগুলো দেখলাম। আচ্ছা, এরপরে 3টে সকার, অর্থাৎ বিসর্গের পরে এই 3টি সকারের কোনো সকার আছে, দেখুন এখানে এক্সাম্পল রয়েছে। শ্রীদাস, আগে এই শ্লোকগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এই এক্সাম্পলগুলো। মকার, হকার দেখেছি আমরা, রকারও দেখেছি। রকারের এক্সাম্পল কেন দেওয়া হয়েছে না, বাংলাতে আমরা রকারটাকে স্পষ্ট করে তো করি না, বাংলা রকারের উচ্চারণ স্থান কোনটা, মূর্ধা, মানে যেখান থেকে আপনি ট, ঠ, ডটা বলছেন সেখান থেকেই রটা বলতে হবে, এবং সেখান থেকে যাতে ঠিকঠাক বলতে পারেন তার অভ্যাসটা হওয়ার জন্যই এই শ্লোকগুলো দেওয়া হয়েছে।
ট ঠ ড ঢ যেখান থেকে বলছি সেখান থেকে র বলছি কি না। ট ঠ ড ঢ র। আমরা কিন্তু বাংলাতে খুব নর্মালি আমরা সেটাকে অনেক সামনে দিয়ে বলি রকারটাকে। রকারটাকে আমরা প্রায় দেখুন আমরা যেখান থেকে আমি ত থ দ ধ বলি সেখান থেকেই রটা বলি। দেখুন বাংলাতে আমরা তেমনটাই করি র, কিন্তু সেটা ভুল। ঠিক রকারের উচ্চারণ কোনটা? যখন আমরা ট ঠ ড ঢ যেখান থেকে বলছি সেখান থেকে বলবো র র। ঠিক আছে, এরপরে স্ব। আমরা এগুলো দেখেছিলাম, মানে অন্তস্থ বকার যুক্তাক্ষর হিসেবে থাকলে কেমন উচ্চারণ হবে সেটা দেখেছি আমরা, তাই এটা আলাদা করে জাস্ট পড়ছি, একবার দেখার প্রয়োজন নেই আর। স্বস্তি দস্বস্তি কৃত স্বস্তি স্বস্তি ভুক স্বস্তি দক্ষিণঃ। আচ্ছা, তারপরে জ্ঞকার। এটা একটা প্রসিদ্ধ যুক্তাক্ষর, বিজ্ঞান শব্দে আমরা পাই। এটার উচ্চারণ হচ্ছে বাংলাতে আমরা যেমনটা করি তেমনই। ঠিক আছে, বাংলাতে যেমনটা আপনি বলেন বিজ্ঞা, এরকমই যজ্ঞ যজ্ঞ, কোনো পরিবর্তন নেই। আর ক্ষকারের উচ্চারণ তো আমরা শিখেছি ক্ষ। ঠিক আছে, মহাপ্রাণ আমরা দেখেছি। তাহলে আমাদের থিওরি ক্লাস মোটামুটি বলতে পারেন যে আমরা থিওরি ক্লাস পুরোপুরি একটা প্রায় শেষ করতে পেরেছি। এরপরে আমরা যদি বিশেষ বিশেষ কিছু আসে আরো, যেগুলো মোটামুটি আমরা এক্সাম এরকম পড়তে পড়তে শ্লোক পড়তে পড়তে যদি কিছু আসে সেগুলো আমরা এরকম পড়তে পড়তে শিখবো। মোটামুটি একটা ওভারঅল আমরা উচ্চারণের কিছু বেসিক্স যেগুলো জেনেই আমরা এগোতে পারি সেই বিষয়গুলো মোটামুটি আমরা দেখে ফেলেছি। স্যার এই শ্লোকগুলো না গ্রুপে শেয়ার করে দেবেন, তাহলে আমরাও মানে অভ্যাস করতে পারি। গ্রুপে দেওয়াই আছে, মানে যে অংশগুলো হয়নি সেগুলো দেওয়া নেই, মানে জিহু আমলি উপধ্বনি ওটা দেওয়া নেই, বাকি আচ্ছা অংশগুলো দেওয়া আছে। আচ্ছা, যেগুলো ঠিক দেওয়া আছে নেই সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে। তাই বলছি, একবারই অল্প প্রাণ আর মহাপ্রাণটা বলবেন, ওই সময় আমি ছিলাম না। আচ্ছা ঠিক, অল্প আগের প্রাণ থেকে মহাপ্রাণ বলতে দেখুন, প্রাণ বলতে আসলে একটা অক্ষর উচ্চারণ করার সময় আমার দেখুন যখন আমরা কোনো অক্ষর উচ্চারণ করছি কি হচ্ছে, আমাদের শক্তি লাগছে, বা সেই শক্তিটা আমরা কিভাবে বুঝতে পারছি যে একটা বায়ু আমাদের মুখগহ্বর থেকে বেরিয়ে আসছে। যখন কোনো অক্ষর বলছি আমরা অলওয়েজ বায়ু বেরিয়ে আসছে মুখগহ্বর থেকে, তাহলে এটাকেই যদি আমরা প্রাণ হিসাবে ধরি আমরা, এই যে কতটা বায়ু বেরোচ্ছে, তাহলে যে অক্ষরের উচ্চারণ করতে বেশি বায়ু লাগে, বেশি শক্তি লাগে, সেটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। আর যে অক্ষরের উচ্চারণ করতে কম প্রাণ বা কম শক্তি লাগে সেটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। আপনি যদি ক খ গ ঘ এই 4টি বর্ণ বলেন, বা 5টা বর্ণ, ক বর্গটা ক খ গ ঘ ঙ, 5টা বর্ণ যদি বলেন, আপনি খেয়াল করে দেখুন, নিজে অনুভব করতে পারবেন যে খ এবং ঘ বলতে অটোমেটিক্যালি আপনার শক্তিটা যেন একটু বেশি লাগছে, মানে আপনি ওখানে কোনো নিজে থেকে কোনো প্রেশার দিচ্ছেন না, মানে বাই ডিফল্ট একটু বায়ুটা বা প্রাণ বা শক্তি যাই বলি সেটা বেশি লাগছে। ক খ গ ঘ ঙ। বাকি 3টি বর্ণের ক্ষেত্রে ক গ আর ঙ, এই 3টি বর্ণের ক্ষেত্রে হচ্ছে অতটা মানে বায়ু লাগছে, মানে অপেক্ষাকৃত কম লাগছে, খ এবং ঘয়ের তুলনায় কম লাগছে। এবারে আপনারা বলতে পারেন যে যদি এই বিষয়টা বাই ডিফল্ট, অর্থাৎ এটা মানে আমরা বাই ডিফল্ট আমরা ঠিক করি, এটা আমাদের একেবারে এই মেকানিজমটা একেবারে খুব স্বাভাবিক, যে খ ঘ মানে যেটা মহাপ্রাণ সেটা উচ্চারণ করতে আমরা চেষ্টা না করলেও আমরা অজান্তেই সেটাকে মানে বেশি শক্তি লাগছে। তা সত্ত্বেও কেন আমরা এটাকে এখানে হাইলাইট করে রেখেছি, এটা কেন করছি, কারণ বাংলাতে আমরা এই বিষয়টাতে এতটা অভ্যস্ত না। বাংলাতে আমরা আসলে মানে কয়ের ক্ষেত্রে যতটা শক্তি দিই, ক্ষয়ের ক্ষেত্রে যেন ততটা শক্তি দিয়েই বলি, একটা এরকম একটা টেন্ডেন্সি আমাদের আছে। ক খ মানে খটা পুরোপুরি খটা বলি না আমরা, স্পষ্ট খকার বললে অটোমেটিক্যালি শক্তি বেশি লাগবে, কিন্তু আমরা স্পষ্ট খকার মানে এই যে মহাপ্রাণ বর্ণগুলো অত্যন্ত স্পষ্টভাবে বাংলাতে বলে আমরা অভ্যস্ত না। তাই
অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ উচ্চারণের ক্ষেত্রে এই পার্থক্যটা বা সঠিক উচ্চারণ আনার জন্য কি করতে হবে? শুধুমাত্র আমি অক্ষরটাকে স্পষ্ট করে বলছি কিনা এতটুকু খেয়াল রাখলেই হবে, তাহলে আপনি ঠিক বলছেন। মানে আপনি একদম স্পষ্ট খকার যখন বলছেন, বাংলাতে অনেকে কি হয় ঘুমিয়ে ঘুমিয়ে যেন একটা খ বলছে, ক খ, মানে খটা পুরোপুরি বলছে না। তাহলে যদি আমি স্পষ্ট খকারটা বলি, গোটা খকারটাকে উচ্চারণ করি ক খ, তাহলে বাই ডিফল্ট আমার শক্তি বেশি লাগছে। তাহলে স্পষ্ট করে উচ্চারণটা করতে হবে, করলেই আপনি মহাপ্রাণের উচ্চারণ ঠিকঠাক করছেন। আপনি মহাপ্রাণ বর্ণের উচ্চারণ ভুল করছেন মানেই আপনি অক্ষরটাকে স্পষ্ট করে পুরোপুরি বলছেন না, এটাই দাঁড়ায়। ঠিক বলছেন মানে আপনি অক্ষরটা পুরোপুরি স্পষ্ট করে বলছেন। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ 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 বেশ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটা স্তোত্র দেখব, গুরু স্তোত্র। আমরা এখন একটা স্তোত্র শিখিনি, শুধুমাত্র আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টাই আমরা মোটামুটি একটু দেখেছি। তো আজকে আমরা একটা স্তোত্র শুরু করি, গুরু স্তোত্র। আচ্ছা, সংস্কৃতে এই গুরু স্তোত্র পাই আমরা। তো এই গুরু স্তোত্র আসলেই হচ্ছে যেমনটা আপনারা ধরুন শিবতাণ্ডব স্তোত্র বা যে সমস্ত প্রসিদ্ধ স্তোত্র শুনে অভ্যস্ত আপনারা, সেই স্তোত্রগুলো কি হয়, একটা নির্দিষ্ট বিষয়কে অবলম্বন করে, ধরুন একটা স্তোত্রে আমরা 10টা শ্লোক পাচ্ছি। ধরুন শিবতাণ্ডব স্তোত্র, জটাটবি গলজ্জল শিবতাণ্ডব স্তোত্র, সেখানে সম্ভবত 15টা শ্লোক আছে, প্রায় যেমন হচ্ছে আমার, 15টা শ্লোক সেখানে আছে। তাহলে 15টা শ্লোক নিয়ে ওই স্তোত্রটা হয়েছে। কিন্তু গুরু স্তোত্রের ক্ষেত্রে কিন্তু আসলে কি দেখবেন আপনারা, মানে বিভিন্ন বইয়ে দেখবেন গুরু স্তোত্রের শ্লোকের সংখ্যাটা আলাদা, কম বেশি আমরা প্রত্যেক বইয়েই পাই। তাহলে গুরু স্তোত্রটা আসলেই কোনো নির্দিষ্ট কোনো একজন লেখক রচনা করেছেন, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা শ্লোক লিখেছেন, তার সমষ্টি হচ্ছে গুরু স্তোত্র, বিষয়টা এমন না। গুরু স্তোত্র হচ্ছে মানে গুরুস্তুতিমূলক আমাদের সংস্কৃত বাংমায়ে যে সমস্ত শ্লোক পাওয়া যায় সেগুলোর একটা কালেকশন, অর্থাৎ গুরুস্তুতিমূলক যত শ্লোক আছে তাদের কালেকশন একটা। এবার সেই কালেকশন কোনো বইয়ে যদি যিনি সম্পাদক তিনি যদি গুরুস্তুতিমূলক 8টা শ্লোক নিয়েছেন, তাহলে তার গুরুস্তোত্রে, সেই বইয়ের গুরুস্তোত্রে আমি 8টা শ্লোক পাবো। কোনো গ্রন্থে আমরা যদি দেখি যে সেই বইয়ের সম্পাদক তিনি 20টা শ্লোক নিয়েছেন, গুরুস্তুতিমূলক 20টা শ্লোক নিয়েছেন, নিয়ে গুরুস্তোত্রটা ওখানে দিয়েছেন, তাহলে সেই বইয়ে আমরা গুরুস্তোত্রে 20টা শ্লোক পাবো। তাহলে এটার ওই জন্য কোনো দেখবেন বিভিন্ন বই আমরা বিভিন্ন সংখ্যা পাবো, কারণ এটা কোনো নির্দিষ্ট লেখকের লেখা কয়েকটা, মানে একদম পার্টিকুলার কয়েকটা শ্লোক নিয়ে একটা স্তোত্র এরকম না, ইটস এ কালেকশন। ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, এই যে গুরু রেবো যেটা আছে না, অনেকে গুরু সাক্ষাৎ বলে, এটা কেন বলে অনেক জায়গায় দেখি? হ্যাঁ, এবারে এগুলো হচ্ছে পাঠভেদ ম্যাডাম। পাঠভেদ বলতে মানে এটাকে যদি একটু মানে খুব ছোট করে বলছি, পাঠভেদ বলতে আমি গুরুহু সাক্ষাৎ গুরুহু গুরুরেবা, তাহলে দুটো ক্ষেত্রেই কোনো অসুবিধা। পাঠভেদ বলতে অ্যাকচুয়ালি আমাদের মানে আগেকার দিনে কি হতো, তখন তো আর এরকম মানে প্রিন্টিং মেশিন ছিল না, সেক্ষেত্রে কি করা হতো, দেখবেন যে মূল যখন লেখা হয়েছে, ধরুন ওই যে মূল শ্লোকটা যখন ফার্স্ট যিনি লিখেছেন, একদম মূল লেখক যিনি, মূল লেখক লিখেছেন বলতে তিনি কিভাবে লিখেছেন, তার নিজের হ্যান্ডরাইটিং, অর্থাৎ যেটাকে আমরা বলতাম পুঁথি। তাহলে যেটা প্রথম লেখা পেয়েছি
এবার সে প্রথম লেখাটা বিকৃত হতে হতে, বিকৃত মানে চেঞ্জ হতে হতে, সেটাকে যখন এরকম মানে অন্য আরো কেউ দেখে দেখে লিখেছেন, আগেকার দিনে দেখবেন না, ওই জন্য রাজাদের ক্ষেত্রে একটা ওখানে একটা প্রফেশন ছিল যে পুঁথি লেখক, যেহেতু প্রিন্টিং মেশিন ছিল না, তাই মূল লেখক যে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটা যদি আমাকে মানে ছড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তার অনেকগুলো পুঁথি আমাকে করতে হবে, অর্থাৎ হ্যান্ডরাইটিং কপি আরো বেশি করতে হবে। কারা লিখতেন, যারা পুঁথি লেখক তারা লিখতেন এটা, এবং তাদের এক্ষেত্রে ভুল ভ্রান্তি হতো, বা তারা নিজেদের একটু পাণ্ডিত্য ফলাতেন, ভুল ভ্রান্তির কারণেও হতে পারে এই চেঞ্জ। এই সমস্ত কারণে আমরা পরবর্তীকালে যখন আমরা যে মূল স্বরূপটা পাই, সেটার অনেকগুলো যদি আমরা এরকম মানে চেঞ্জিং পাই, সেক্ষেত্রে কোনো বইয়ে দেখবেন মানে যিনি সম্পাদক তিনি মনে করেছেন যে গুরুহ সাক্ষাৎ এটাই বেটার, কোনো বইয়ে গুরুরে বা পরম ব্রহ্ম এটাকেই বেটার মনে করেছেন। এই কারণে আর কি, মানে আমরা তো আসলে মূল লেখক কোনটা লিখেছেন সেটা তো আমরা মানে কেউই আমরা আন্দাজ করতে পারি, কিন্তু কেউ একেবারে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে মূল লেখক এটাই লিখেছেন। সেটা যিনি সম্পাদক তার দৃষ্টিভঙ্গি। কিন্তু এখানে অর্থের কোনো হানি হচ্ছে না। যখন আমরা কোনো পাঠভেদ নেব এবং সেক্ষেত্রে মূল অর্থের হানি হচ্ছে, তখন সেই পাঠভেদ অগ্রাহ্য। কিন্তু যখন যাই আমি পাঠ নিই, এখানে গুরু সাক্ষাৎ বলি আর গুরু রেবা, দুটো ক্ষেত্রে অর্থের কোনো পার্থক্য নেই, মানে গুরুই পরম ব্রহ্ম আর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, দুটোর ক্ষেত্রে অর্থের কোনো পার্থক্য হচ্ছে না। তাৎপর্য যে অর্থ, সেই তাৎপর্য অর্থের কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে আমার দুটো পাঠ, এই দুটো পাঠকেই স্বীকার করতে কোনো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, তো আজকে আমরা তাহলে গুরুস্তোত্র দেখব। আচ্ছা, গুরুস্তোত্র শ্রীমদ্ ভগবদ গীতা আমরা যেভাবে পড়েছি, এটা অনুষ্টুপ ছন্দেই আছে, তাহলে আমরা একই স্টাইল একই সুরেই পড়ব। আর যে জিনিসগুলো আমরা শিখেছি, অর্থাৎ সন্ধির যে বিষয়গুলো শিখলাম অনুস্বার এবং বিসর্গের, সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব এখন থেকে, যেহেতু এই বিষয়গুলো নিয়ে অবগত ছিলাম না, এখন অবগত হয়ে সেগুলো অ্যাপ্লাই করতে পারি এখন। স্যার, বলো। স্যার এই অনুষ্টুপ ছন্দটা কি? অনুষ্টুপ ছন্দ হচ্ছে ইংরেজিতে যেমন আমরা বলি মিটার, অর্থাৎ একটা কবিতা লেখার ক্ষেত্রে একটা ছন্দ থাকে তো কবিতার ক্ষেত্রে, তাহলে সংস্কৃতে আমরা সেটাকে আপাতত ওটা আমরা ডিটেলস দেখব। ছন্দের নাম হচ্ছে অনুষ্টুপ। আচ্ছা কবিতা লেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হয়। আচ্ছা। আচ্ছা, তো এখানে আচ্ছা তাহলে আমরা ওই গীতার যে শ্লোকগুলো পড়েছি যে স্টাইলে, সেই স্টাইলেই পড়বো। দেখুন কিরকম, আমি প্রথমটা বলছি একবার। অথ গুরু স্তোত্রম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, পরের শ্লোকে দেখুন আমরা সন্ধির অ্যাপ্লিকেশন করতে পারি। দেখুন অখণ্ড মণ্ডলাকারম, এখানে অনুসারটা ম বলছি যেহেতু পাদের শেষে আছে। পরের ক্ষেত্রে ব্যাপ্তাই, ওখানে ইয়ে না, ওখানে আমরা অনুসারটাকে অনুনাসিক ইয়কার বলবো। ব্যাপ্তাই ব্যাপ্তাই ইয়েন চরাচরম, তারপরে তৎপদন দ আছে, তৎপদন দর্শিত, আবার ইয় আছে, তাহলে তৎপদন দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। বুঝা যাচ্ছে? আমরা তাহলে এখন থেকে আমরা যখন শ্লোক পড়বো, বলছি অখণ্ডটা আর একবার বলুন, আর একবার। অখণ্ড, কোনটা ম্যাডাম? অখণ্ড মণ্ডলাক, হ্যাঁ, ওই অ্যাপ্লাইটা দেখবো আর কি। দেখুন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তাই, ওখানে ইয়া, ব্যাপ্তাই ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন
তস্मै শ্রী গুরবে নমঃ। স্যার বলছি প্রথম যে শ্লোকে ওই পরম বললেন ওটা কি বর্গীয় ব হওয়ার জন্য কি আপনি হ্যাঁ, ম ওটা বললেন পূর্ব হওয়ার জন্য আমি ম বলছি, পরম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখি এক এক করে বলুন, দেখি একটা করে শ্লোক চেষ্টা করুন সবাই। আচ্ছা, অর্ণববাবু প্রথম শ্লোকটা বলার চেষ্টা করুন। হ্যাঁ স্যার। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, মানে এইভাবে বলবেন না, প্রত্যেকটা মানে শব্দে থামলে হবে না, এক একটা অংশে থামতে হবে, এক একটা পাদে। আচ্ছা আচ্ছা তাহলে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, এখানে থামবো আমি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, আরেকবার বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব। বিসর্গ, হ্যাঁ স্যার বিসর্গ আছে, তাহলে গুরুর বিষ্ণু। বিষ্ণু হ্যাঁ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, বাহ। আচ্ছা, নেক্সট পরের শ্লোকটা অর্পিতা ম্যাডাম বলুন। अखण्डमण्डलाकारं व्यक्तं कारं व्यक्तमयेन चराचरं तत्पदं दर्शिताय আচ্ছা, ওটা কেমন বলতে হবে ম্যাডাম? ইয়কার বলবেন। তাহলে দেখুন, অখণ্ড মণ্ডলাকারম, তারপরে ব্যাপ্তই, মানে অনুসারটাকে আমি ইয়কার বলবো, তাহলে ব্যাপ্তই এরকম দাঁড়াচ্ছে। এবারে যে ব্যাপ্তই ইয়কারটা বলছি সেটা নাকে নাকে বলতে হবে, তাহলে ব্যাপ্তই 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 चराचरम् বলুন ওটা একবার। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितेन तस्मै শ্রীগুরবে নমঃ। দেখুন, সবকিছুকেই অ্যাপ্লাই করতে হবে, মানে হ্রস্ব দীর্ঘটাও করতে হবে। শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ, মানে নতুন কিছু শিখলাম আর পুরোনোটা ভুলে গেলাম, দুটো করলে হবে না। হ্রস্ব দীর্ঘটাকেও সবসময় মেনটেন করে চলতে হবে। বলুন। দর্শিতাং ওইখানে দেখুন, তৎপদং দর্শিতং তৈ येन তস্मै শ্রী গুরবে নমঃ। তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ। বাহ, ঠিক আছে। মানে এখন একটু খেয়াল করে করে পড়তে হবে, মানে ধীরে ধীরে, তার জন্য আমাদের স্পিডটাকে খুব কম রাখতে হবে, পড়ার স্পিডটাকে। আচ্ছা, এরপরে ভবসিন্ধু দত্ত পরের শ্লোকটা বলুন। স্যার একটু ইন্টারাপ্ট করছি, বলছি এই যে ব্যাপ্তং ইয়ে না, এটা তো বাংলায় তো যে হয়, কিন্তু সংস্কৃতে কি ওটা ইয়ই ধরবো? হ্যাঁ, সংস্কৃতে ম্যাডাম আমাদের অন্তস্থ জকার নেই।
আচ্ছা সংস্কৃতে আচ্ছা আমরা বাংলাতে আমরা যেমন তিনটে পাচ্ছি, তিনটে আমরা এরকম স্ক্রিপ্ট পাচ্ছি, যেটা হচ্ছে তিনটে আমরা লিপি পাচ্ছি কি কি, একটা হচ্ছে মানে বর্গীয় জকার, অন্ত হ্যাঁ জকার আর অন্তস্থ ইয়কার, তিনটে পাচ্ছি আমরা। হ্যাঁ সেখানে যদি আমরা উচ্চারণের দিক দিয়ে ভাবি, উচ্চারণের দিক দিয়ে আমরা তিনটে বর্ণের মোট উচ্চারণ দুটি পাচ্ছি। একটা অন্তস্থ ইয়কারের হুম উচ্চারণ হচ্ছে ইয়, আর অন্তর্জকার আর বর্গীয় জকারের উচ্চারণ একই। হুম সংস্কৃতে আমাদের অন্তীয় জকারটা নেই, তাহলে অন্তীয় জকারটা নেই মানে দুটো আছে, তাহলে একটা বর্গীয় জকার আর হুম অন্তস্থ ইয়কার। তাহলে যেখানে বর্গীয় জকার আছে সেখানে জয়ের উচ্চারণ করছি জ, আর যেখানে হ্যাঁ অন্তস্থ ইয়কার আছে সেখানে, এবারে বাংলা যে স্ক্রিপ্টে যেটা লেখা যে আছে না তাই জন্য এখানে হুম যেখানে আমরা অন্তর জ পাবো আর অন্তস্থ ইয় পাবো, দুটোর উচ্চারণ আমরা একই করব। আচ্ছা ওই জন্য ব্যাকরণ এই জায়গাটা চেঞ্জ হ্যাঁ, হচ্ছে তাই তো অর্থাৎ বাংলা স্ক্রিপ্টে যেখানেই আমি অন্তীয় জ পাবো আমাকে ধরে চলতে হবে এই যে ইয় সেটা এর হচ্ছে মতো অন্তস্থ হ্যাঁ ইয়া। ওকে স্যার ওকে ঠিক আছে। আচ্ছা, ভবসিন্ধু দত্ত। হ্যালো। বলুন, পরের শ্লোকটা বলুন। অজ্ঞান তিমিরান্ধস্য। অজ্ঞানো তিমিরান্ধস্য ঠিক করে উচ্চারণ করুন। জ্ঞানাঞ্জনা অজ্ঞান, অকার ঠিক করুন আগে। অজ্ঞানো না, অজ্ঞান। অজ্ঞানাতিমিরান্ধস্য সো না, জ্ঞানাঞ্জনা সিয়া। আমরা ইয়কারের উচ্চারণ কেমন হবে প্রত্যেকটা স্বরবর্ণের সাথে আমরা ধরে ধরে শিখেছি। এখানে স ইয়া, সিয়া। অজ্ঞানতিমিরান্ধস্য, বলুন। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া আবার নো না, ন অকার যেখানে আছে সেখানে অ। জ্ঞানাঞ্জনা শলাকয়া। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বিষ্ণুপ্রিয়া ম্যাডাম, পরের হ্যাঁ স্যার। শ্লোকটা বলুন। হ্যাঁ, স্থাবरै জঙ্গমব্যাপ্তং येन कृत्स्नै चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। বাহ, এখানে অনেকগুলো সন্ধির ব্যাপার ছিল এবং সেগুলো ঠিকঠাকই অ্যাপ্লাই করা হয়েছে। বেশ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট দীপঙ্কর পাত্র। হ্যালো স্যার হ্যাঁ, বলো, পরের শ্লোকটা বলো। আপনি একবার শুনিয়ে দিন তারপর আমি আচ্ছা, চেষ্টা ঠিক আছে, বলছি। দেখো, এখানে সন্ধির বিষয় দ্বিতীয় লাইনে আছে, প্রথম লাইনে আমাদের কোথাও কিছু চেঞ্জ করতে হচ্ছে না। দেখো, চিদ্রূপেণ পরিব্যাপ্তম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বলো। চিন্দ্রপদ আচ্ছা, চিদ রূপেণা, স্পেলিংটা ওখানে আছে, চিদ রূপেণা। আচ্ছা, তুমি শুনে শুনে বলো দেখি, যতটুকু অংশ বলছি। চিদ রূপেণ পরিব্যাপ্তম। না, ত্রৈলোক্যে শুনে শুনে বলো। আমি যতটুকু অংশ বলছি সেটাকে রিপিট করো শুনে, ঠিক আছে? চিদ রূপেণ পরিব্যাপ্তম ছিদ্রপ্রেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যম সচরাচরম ত্রৈলোক্যং সচরাচরম
তৎপদং দর্শিতং येन তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। বাহ, ঠিক আছে। নেক্সট জয়শ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার। পরের শ্লোকটা বলুন। सर्वश्रुति शिरोरत्न समुद्भाषितमूर्तये वेदान्तं भुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। আচ্ছা, কিছু কিছু রহস্যের ক্ষেত্রে আপনি টেনেছেন, সেটা করা যাবে না। রহস্য বর্ণনের ক্ষেত্রে আমরা মানে কোন রকম মানে এতটুকু টানতে পারবো না। রহস্য বর্ণ আচ্ছা। মানে আমাদের ইমিডিয়েট জাস্ট টাচ, সেটাকে টাচ করেই পরের অক্ষরে যেতে হবে। দেখুন, আমি একবার বলছি, দেখুন আপনি যেগুলো করেছেন সেগুলো মানে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে করেছেন, একটু খেয়াল করে দেখুন। সর্বশ্রুতি শিরোরত্ন, একেবারে রো ওখানে গিয়ে আমি টানছি, বাদ বাকি কোনো জায়গাতে এতটুকুও টানা যাবে না। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। আরেকবার বলুন। सर्वश्रुति शिरोरत्न समुद्भाषितमूर्तये वेदान्तं भुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। আচ্ছা, আমি তাহলে মানে প্রথম দিকের ক্লাসগুলো একটু দেখে নিন, ওখান থেকে দেখে নিয়ে যদি কোনো সমস্যা হয় বলবেন। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট জয়ন্ত পাল। হ্যাঁ স্যার। বলো, পরের শ্লোকটা বলতে পারবে? প্রথমটা বলতে পারবো, প্রথম থেকে বলো, প্রথম থেকে বলতে পারবো এটা দিতে। আচ্ছা, দেখো পরের শ্লোকটা কি আছে, চৈতন্যম। শোনো স্যার। বলো। স্যার, আপনি আপনার সঙ্গে বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনে শুনে বলো, যতটুকু অংশ বলছি শুনে শুনে বলো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। চৈতন্যম শাশ্বতম শান্তম চৈতন্যম শাশ্বতং শান্তং শান্তং। আরেকবার। চৈতন্যম শাশ্বতম শান্তম চৈতন্যম শাশ্বতং শান্তং व्योमातीतं निरञ्जनम् व्योमातीतं निरञ्जनम् व्योमातीतं निरञ्जनम् व्योमातीतं निरञ्जनम् बिन्दुनादकलातीतः बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। আচ্ছা, এবারে তুমি শ্লোকটা বলো। চৈতন্যং শাশ্বতং শান্তং व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतं कलातीतः तस्मै श्रीगुरवे नमः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট কাবেরী ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন, পরের শ্লোকটা বলুন।
জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা আচ্ছা, বিভূষিত। তত্ত্ব না, ওটাকে আরো স্পষ্ট করে আপনারা শিখেছেন। বাংলাতে আমরা বলি তত্ত্ব, আমরা এখন সংস্কৃত মানে যুক্তাক্ষর হিসেবে যখন ব থাকছে অন্তস্থ ব কিভাবে করতে হয় আমরা শিখেছি। মানে তত্ত্ব, হ্যাঁ, তত্ত্ব। বলো। তত্ত্বমালা বিভূষিত ভুক্তি ভুক্তি মুক্তি প্রদা ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠিকই আছে, আমি একবার তাও বলছি, শুনুন একবার। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিতঃ ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, ঠিক আছে। এরপরে কৃষ্ণেন্দু দত্ত, বলুন পরের শ্লোকটা বলুন। অনেক জন্মাস প্রাপ্ত কর্ম ধন পিতাহিনে আত্মজ্ঞানেন তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, আত্ম না, আমরা সংস্কৃতে কি বলবো? আত্মা। সংস্কৃতে আমরা প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ করতে হবে, বাংলার মতো যুক্ত, মানে বাংলাতে যেমন যুক্তাক্ষর করি তেমনটা না, প্রত্যেকটা অক্ষরকেই বলতে হবে, যুক্তাক্ষরের ক্ষেত্রেও তাই। আত্মা, ঠিক আছে? একবার বলবো? না, বলতে হবে না, ঠিক আছে। আত্মা, ঠিক আছে, যুক্তাক্ষরের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখবেন। আচ্ছা, মৌ ম্যাডাম, হ্যাঁ স্যার। বলুন পরের শ্লোকটা বলুন। শোষণম ভবসিন্ধুশ্চ প্রাপণম সারসম্পদঃ यस्य पादोदकं सम्यक् तस्मै श्री गुरवे नमः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট নিবেদিতা চক্রবর্তী ম্যাডাম। নিবেদিতা চক্রবর্তী ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট বলুন নিবেদিতা ম্যাডাম। নিবেদিতা দাস। বলুন। गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परन्नास्ति तस्मै श्री गुरवे नमः। বাহ, খুব সুন্দর। নেক্সট পার্থবাবু, পার্থ পাত্র। নমস্কার স্যার। নমস্কার, বলুন পরের শ্লোকটা বলুন। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, দেখুন প্রথম লাইনে আমরা বিসর্গ সন্ধির অ্যাপ্লাই করতে পারি, পরে তালব্যস্য আছে, দুটো ক্ষেত্রেই আছে। তাহলে বিসর্গটাকে আমরা কেমন করব? তালব্যস্য করে দেবো। মন্নাথ, মন্নাথ তালব্যস্য। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু। বলুন আর একবার। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর.এন. মিশ্র, বলুন। হ্যাঁ, গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরো পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এখানে আমরা আজকে যেটা শিখেছি যে বিসর্গের পরে প ফ বা ক খ থাকলে যেটা হয় তার একটা অ্যাপ্লিকেশন হতে পারে এখানে।
তাহলে পরে প আছে মানে তাহলে বিসর্গটা কেমন হবে? অর্ধেক ফ এর মতো করতে হবে উচ্চারণটা। তাহলে গুরু গুরু গুরুফ পরং ফ, গুরুফ পরমদৈবতম, তারপরে গুরুফ গুরু ফ, গুরুফ পরতরং নাস্তি। গুরু হরতরং নাস্তি, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা যেগুলো শিখেছি বেসিক্স যেগুলো, সেগুলোকে আমরা আস্তে আস্তে করে অ্যাপ্লাই করব যেখানে যেখানে পাবো সেরকম। আচ্ছা নিবেদিতা ম্যাডাম বলুন, পরের শ্লোকটা বলুন। নিবেদিতা ম্যাডাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন পরের শ্লোকটা বলুন। কোনটা বলবো স্যার? পরের শ্লোকটা ব্রহ্মানন্দম। ব্রহ্মানন্দং পরম সুখদং পরম নয় ম্যাডাম, কেবি কি লেখা আছে? স্পেলিং কি আছে? পরম আছে নাকি পরম আছে? অকার আছে। হ্যাঁ, ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং স্পষ্ট করে বলুন। দ্বা, তারপরে দ্বন্দ্ব দ্বন্দ্বা, দয় আকার দ্বন্দ্বা আছে দ্বন্দ্বা। দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাধিলক্ষ্যম। তত্ত্বমস্যাদি লক্ষ্যম। গুড, ঠিক আছে। আচ্ছা নেক্সট শম্পা ম্যাডাম, শম্পা দাশগুপ্ত। বলুন পরের শ্লোকটা বলুন। একং নিত্যং বিমলচলম সর্বধি সাক্ষীভূতং সাক্ষী, ভবাতু ক্ষি আকারের উচ্চারণ কেমন হবে? ক্ষ। সর্বধি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। যেখানে সন্ধি আমাদের অনেকগুলো আছে, জায়গা আছে। একন নিত্যম, পরে নকার আছে, তারপরে নিত্যমের পরে অন্তস্থ ব আছে, বি, নিত্যম। তাহলে একন নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং, তাহলে ত্র আছে মানে ত আছে, তাহলে ভাবাতীতং ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। ঠিক আছে। তাহলে সন্ধি যেগুলো যেগুলো আমরা শিখেছি সেগুলো আস্তে আস্তে আমাদের নিজেদেরকেই অ্যাপ্লাই করতে হবে। এরপরে শাশ্বতী ম্যাডাম, শাশ্বতী চক্রবর্তী ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা শ্রীপূর্ণ সেনগুপ্ত, শ্রীপর্ণা। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন মানে এই শ্লোকটাই বলুন। একন নিত্যম, এই শ্লোকটাই বলুন। একং নিত্যং বিমলচলং বিমলমচলম, হ্যাঁ বিমলমচলম এটাকে আমরা এইভাবে বললে হবে না, সর্বধি বিমলম অচলম বললে সেটাও ভুল, আচ্ছা কারণ আমাদের ওটা আমরা বিমলম ভেঙে দিচ্ছি। তাহলে কি বলতে হবে? বিমলমচলম, হ্যাঁ স্যার বিমলমচলম। বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং তীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। আপনার হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক হচ্ছে না, ওটা একটু ঠিকঠাক একটু দেখতে হবে, দীর্ঘ হলে টানতে হবে। তাহলে ভাবা দুটোই দীর্ঘ, ভাবাতি তিনটেই দীর্ঘ, তাহলে ভাবাতি ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। ঠিক আছে, হ্রস্ব দীর্ঘের যে শ্লোকগুলো আছে ওগুলো একটু বারবার করে অভ্যাস করবেন। ঠিক আছে স্যার। এরপরে শ্রীপূর্ণ সেনগুপ্ত। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা শ্রীপূর্ণা, তাই তো, সরি। আচ্ছা আচ্ছা বলুন, এখানে এই শ্লোকটা বলুন। শোষণম ভবসিন্ধুশ্চ শোষণম ভবসিন্ধশ্চ প্রাপণম সারসম্পদঃ यस्य पादोदकं सम्यक्
তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এর পরের শ্লোকটা বলুন, শ্রুতি লেখা ম্যাডাম। হ্যাঁ স্যার। হুম। ন আচ্ছা, গুরোরধিকং। নটা ম্যাডাম হ্রস্ব, নটাকে আমরা এতটা আচ্ছা টানলে হবে না। আচ্ছা। ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ তত্ত্বো জ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, আপনি প্রথম লাইনে নাগুরোর অধিকান তত্ত্বান পরের নকারটাকে আশ্রয় করে সন্ধি করেছেন, কিন্তু সেটা তো করা যাবে না। কেন না, যেহেতু ওটা ন তত্ত্বান, হবে, পরম হ্যাঁ, ওটা পরম ম হবে। কেননা মানে ওটা হচ্ছে অনুসারটা হচ্ছে, এটা হচ্ছে শেষে আমাদের আছে, ফার্স্ট প্রথম পার্টের পাদে হচ্ছে শেষ। এন্ডিং, আর পরের হুম নকারটা হচ্ছে সেকেন্ড পার্টের হচ্ছে বিগিনিং। মানে এখানে হুম আমরা সন্ধিটা করতে পারি না। হুম। আচ্ছা, এরপরে শ্যামল বাবু হ্যাঁ স্যার, নমস্কার বলুন। স্যার। হ্যাঁ, নমস্কার। পরের শ্লোকটা বলুন। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু 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 শ্রী জগৎ গুরু গুরুহু গুরুহু। গুরুহু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এখানে যাদের ক্ষেত্রে উচ্চারণে এখনো সেই মানে যাদের উচ্চারণে এখনো ফ্লুয়েন্ট না, ঠিকঠাক ভালো প্রবাহ নেই, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা ওই হ্রস্ব দীর্ঘের যে শ্লোকগুলো আমাদের অভ্যাসের জন্য দেওয়া আছে, ওখানকার যে প্রথম দুটো শ্লোক, যেমন বেদানাম সাম বেদস্মি, যেখানে আচ্ছা অক্ষরগুলো খুবই সোজা, শব্দগুলো খুবই সোজা, কোনো আচ্ছা। যুক্তাক্ষর নেই, কঠিন উচ্চারণ নেই, হুম, উচ্চারণে খুব মানে ফ্লোটা আনার জন্য ওই শ্লোকগুলো একটু বারবার যদি আপনারা অভ্যাস করেন, তাহলে এই যে রিদিমটা বা স্টাইলটা, এটা দেখবেন মানে খুব সুন্দর একটা হচ্ছে এবং ফ্লোটাও খুব সুন্দর আসছে। মানে সহজ শ্লোকগুলো একটু অভ্যাস করতে হবে। আপনাদের যে অভ্যাসের যে শ্লোকগুলো দেওয়া হয়েছে, ওই মানে স্যাম্পল শ্লোক যেগুলো, ওখান থেকে যেগুলো আপনাদের মনে হচ্ছে খুব সোজা, উচ্চারণ আচ্ছা আচ্ছা। করাটা খুবই সোজা লাগছে, হ্যাঁ, সেই শ্লোকগুলো আপনারা বেছে জাস্ট সেগুলোকে একটু বারবার অভ্যাস করুন। তাতে কি হবে, এই যে উচ্চারণের ক্ষেত্রে যে ফ্লোটা, যেটা আপনার ক্ষেত্রে এখনো হয়নি, ঠিকঠাক আসছে না, হুম, মানে সেটা আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা সহজ আচ্ছা, শ্লোকগুলো নিয়ে বারবার একটু অভ্যাস করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট সৃজন। হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ, বলো, পরের শ্লোকটা বলো। স্যার একটু স্ক্রল করবেন। হ্যাঁ, পরের শ্লোকটা দেখা যাচ্ছে, গুরুর আদির অনাদিশ্চ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুরুরাদির নাশ্চিদ রানাদিশ্চ দ, ঠিক আছে, ওটা গুরুর আদির অনাদিশ্চ। আদিশ্চ গুরুঃ পরম দৈবতম গুরুঃ পরতম নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, দেখো, এখানে প্রথম লাইনে আমরা গুরুহু পরমা দৈবতম, এখানে পরে প আছে বলে আমরা ওখানে বিসর্গের যে সন্ধিটা আজকে আমরা শিখেছি, একটা পরে প থাকলে বিসর্গটা অর্ধেক ফয়ের মতো হবে, সেটা অ্যাপ্লাই করতে পারি। গুরু পরমা দৈবতম, পরের লাইনেও তাই, গুরু বিসর্গ আছে, পরে প আছে, তাহলে একই রকম ভাবে অর্ধেক ফ, গুরু পরতরন্নাস্তি। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। এবারে যে বিষয়গুলো আমরা শিখেছি, বেসিক্স যেগুলো, সেগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, সেরকম কিছু আমাদের নজরে পড়লে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। স্যার আরেকবার বলবো কি? বলো। আচ্ছা। গুরুরাদির নাদিশ্চ গুরুঃ পরম দৈবতম গুরুঃ পরতম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, ওটা উচ্চারণটা হচ্ছে না ঠিক, জিহ্বা মানে অর্ধেক ফয়ের উচ্চারণটা, ওটা আমি ওখানে যে উদাহরণ শ্লোক যেগুলো আছে, ওই উদাহরণ শ্লোকের ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, ওটা শুনে একটু ভালো করে অভ্যাস করে নেবে সকলেই অভ্যাস করবেন, ঠিক আছে, আচ্ছা। তাহলে অসুবিধা হবে না।
আচ্ছা, এরপরে তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন, পরের শ্লোকটা বলুন। আচ্ছা, এই ব্রহ্মানন্দটা তো? হ্যাঁ, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম। দেখুন কিছু কিছু উচ্চারণ যেগুলো যুক্তাক্ষরের ক্ষেত্রে, যেমন দ্বন্দ্বা, আমরা শিখেছি এগুলো কেমন করে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা স্বরবর্ণ দিয়েই আমরা শিখেছি। দ্বন্দ্বা। আর একটা হচ্ছে তত্ত্ব, তারপরে স ইয় কেমন হবে, সিয়া, শ্রেয়া। তত্ত্ব মাস্যা, মাস্যা। তাহলে এগুলো একটু খেয়াল করতে হবে। আরেকবার বলবো স্যার? আর একবার স্পষ্ট মানে ঠিকঠাক করে বলুন একবার। ব্রহ্মানন্দং আচ্ছা, পরম। ব্রহ্মা, এখানে কি আপনি যেটা উচ্চারণ করছেন তার স্পেলিংটা কেমন হতো? একটা ইয়কার থাকতো, মানে জয় ফেলা একটা থাকতো, ব্রহ্মা। এখানে সেরকম আছে কি? এখানে স্পষ্ট যেটা আছে একেবারে খুব সিম্পল, ব্রহ্মা। নন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম। হয়েছে, একটু বেটার হয়েছে। দেখুন আমি একবার বলছি, দেখুন কেমন ভাবে হচ্ছে। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশ। তাহলে আজকে আমরা কয়েকটা বিষয় শিখলাম, অনুস্বার বিসর্গের কিছু বিষয় আর গুরুস্তোত্র। আর আপনাদের যেটা কাজ থাকছে সেটা হচ্ছে গীতার প্রথম অধ্যায় থেকে ওই দুটো জায়গা বাছা। একটা হচ্ছে বিসর্গের পরে প ফ অথবা ক খ আছে, যেখানে আমরা জিহ্বামূলীয় বা উপধ্বনীয় এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারি, সেই রকম উদাহরণগুলো মানে আমাদের বাঁচতে হবে। আর একটা বাঁচতে হবে, সেটা হচ্ছে বিসর্গের অনুস্বারের পরে য় বা ল, এই তিনটি বর্ণের কোনো বর্ণ আছে, এইরকম জায়গাগুলো বাঁচতে হবে। আচ্ছা, আর একটা যেটা কাজ থাকবে সেটা হচ্ছে জিহ্বামূলীয় এবং উপধ্বনীয়ের যে উদাহরণ তিনটে শ্লোক আমাদের আছে অভ্যাস করার জন্য, সেই তিনটি শ্লোক প্রত্যেকেই ভালো করে অভ্যাস করবেন, এবং ওখান থেকে হোম টাস্ক থাকবেই একটা, মানে গীতার ওখান থেকে তো থাকবেই যে দুটো বিষয় বললাম, এবার ওখান থেকেও আমরা তিনটে শ্লোকের মধ্যে কোনো একটা শ্লোক আমাদের হোম টাস্ক থাকবে, এবং সেটা আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো। তাহলে ওটা ভালো করে জিহ্বামূলীয় এবং উপধ্বনীর উচ্চারণটা কেমন হবে সেটা ভয়েস রেকর্ডিং শুনে ভালো করে প্রত্যেকে অভ্যাস করবেন। তিনটে শ্লোক খুব সুন্দর করে অভ্যাস করবেন, যাতে আমরা পরবর্তীকালে যেখানে যেখানে জিহ্বামূলীয় বা উপধ্বনীর ব্যাপারটা আসবে আমরা সঠিকভাবে উচ্চারণটা করতে পারি। কেমন? তো রেকর্ডিং এর সাথে যদি ওই বানানোর ইয়েটা ধরে যদি একটু পাঠান তাহলে একটু সুবিধা। দেখুন এটা সব শ্লোকের ক্ষেত্রে করা সম্ভব না। আমি যেমন আজকে ক্লাসে একটা করে দেখিয়েছি, যেটা আপনাদের জাস্ট বোঝার জন্য। সবগুলো শ্লোকের ক্ষেত্রে সেটা তো আর এইভাবে মানে করে দেওয়াটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমার ক্ষেত্রেও খুব পছন্দ। তো আমি একটা জাস্ট করে আপনাদের দেখিয়েছি, পুরো প্র্যাকটিক্যাল করে দেখালাম আজকে ক্লাসে, সেই আমি ক্লাস নোট হিসাবে আজকে দিয়ে দিচ্ছি। তাহলে এবার ওটার উপরে ভিত্তি করে আপনারা তাহলে এবারে আমাদের থিওরি জন্য যে স্টাডি মেটেরিয়াল সেটাও আছে, ক্লাস নোট রয়েছে, বাকি যেখানে যেখানে আসবে, যেখানে আপনাদের যদি মানে উচ্চারণ করতে অসুবিধা হয় সেটা আপনারা নিজেরা একটু নোট ডাউন করে নেবেন, সেই শ্লোকগুলো একটু মার্কিং করে নিলেন, বা এখানে এইভাবে উচ্চারণ মানে জাস্ট দেখবেন কয়েকটা শ্লোক যদি নিজেরা একটু অ্যাপ্লাই করেন, প্রথম থেকে দু একটা নিজেরা করলে হচ্ছে। ঠিক আছে, প্রথম মানে এখন তো নতুন, তাই একটু সমস্যা হবে প্রথম প্রথম। আচ্ছা বেশ, ঠিক আছে, বেশ তাহলে স্যার গুরুস্তোত্রটা তো পিডিএফ দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।